নেহার সাথে আবিরের প্রেমটা চলতে থাকলো অনেকটা 9-10-এর স্কুলে পড়া ছেলে মেয়েদের মতো। কিশোর বয়সে প্রেমে যেমন সব সময় এই ভয়ে থাকতে হয় যদি কেউ দেখে ফেলে, ওদের অবস্থাও হয়েছে তেমন। মাসের বেশিরভাগ সময়ই নেহাকে নানান কাজে ব্যস্ত থাকতে হয়। আবির ওকে দেখতে পায় না, যখন দেখা করে তবুও সেটা লুকিয়ে। মানে তাদের দুজনের কাজ আলাদা, দেখা হলে লুকিয়ে দেখা করা লাগে। বেশিরভাগ সময় নেহা মুখ হাত পা ঢেকে আসে। আবির নেহাকে নিয়মিত টিভিতেই দেখতে পায়, কিন্তু নেহা তো আর আবিরকে দেখতে পায় না। এর জন্য ব্যস্ততার শেষে নেহা আবিরকে সেই প্রথমে যে বাড়িতে আবিরকে নেহা তুলে নিয়ে গিয়েছিল সেখানেই আবির আসে মাঝে মাঝে। কাজের কারণেই নেহাকে মাঝে মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়। নেহা আবিরকে একটি সাংবাদিক কার্ড বানিয়ে দিয়েছে। নেহা বলছে, যখন আমাকে খুব বেশি দেখতে ইচ্ছে করবে বা আমি চাইবো, তখন তুমি এই কার্ড ব্যবহার করে আসবে আমার সামনে, কেউ সন্দেহ করবে না। আর আবির সময় পেলে সাংবাদিক সেজে চলে যায় নেহার সাথে দেখা করতে। ভিড়ের মাঝে নেহার চোখ আবিরের উপরে থাকে, মুখে হাসি হাসি নিয়ে প্রশ্নের উত্তর দেয় সে। আর আবিরও যত উদ্ভট প্রশ্ন করে নেহা খুব কষ্টে হাসি চেপে রাখে। ম্যাম, বিয়ে করবেন কবে? আমাদের দাওয়াত দিবেন তো? বিয়ের পর কোথায় যাবেন ঘুরতে? নেহা এসব প্রশ্ন শুনে চোখ পাকায় আবিরের দিকে। আবির এসব পাত্তা দেয় না, এইভাবেই ওদের বেশিরভাগ দেখা হয়। তবে এসবের মাঝেও আবিরের দিকে নেহার সজাগ দৃষ্টি থাকে সব সময়। বিশেষ করে আবির কি করে না করে সব জানে। একদিন আবির এই কথা জানতে চায় নেহার কাছে। তুমি এখনো আমার পিছে লোক লাগিয়ে রেখেছো কেন? আমি তো বাচ্চা না, আর তোমার সানোয়ার তো নেই আর। তাতে কি? শোনো, পৃথিবীর সব মেয়ে এই একটা ইচ্ছে যে তার প্রেমিক বা স্বামী ব্যাপারে সব কিছু জানাবে। আমার কাছে হয়ে আছে, আমি কেন করব না? আমি তোমার প্রতিটা কাজের সম্পর্ক জানি। তাই বলে সব সময় আমার পেছনে লোক লাগিয়ে রাখবে? মনে করো তোমার কোনো বিপদ হলো, যে কোনো বিপদ, আর তোমার একা একা সেটা সাফার করতে হলো। আমি এই ব্যাপারটা কোনোদিন মেনে নিতে পারবো না। তোমার সাথে যাই হোক, ভালো খারাপ, আমি চাইবো সবার আগে আমি জানবো, আমি সবার আগে ব্যবস্থা নিব। বুঝতে পেরেছো? তুমি কি জানো, আমাদের মেয়েদের হাত যদি ক্ষমতা থাকতো, তাহলে তারা তাদের ভালোবাসার মানুষের জন্য সব কিছু করে ফেলতো। সকল আঘাত আগে নিজের শরীরে ঠেকিয়ে দিত। তো আমাদের সবসময় তা থাকে না, কিন্তু আমার অনেকটাই আছে, আমি সেটা ব্যবহার করব না। আবির কোনো কিছু বলতে পারে না। এই কথার বিপরীতে আর কিচ্ছু বলাও যায় না। তবে আবির জানে সে কে, আর নেহা তার অস্তিত্ব কখনো খুঁজে পাবে না। আবির এই বিষয়ে সতর্ক। কিছু জিনিস কিছু মানুষকে জানতে দিতে হয় না, তারা জানলে সমস্যা আরও বাড়বে। এর জন্য আবির সাধারণ হয়েই নেহার সাথে থাকতে চায়, আর ওদের প্রেম চলতে থাকে এসবের ভিতরে। নেহা মাঝে মাঝে খুব গোপনে আবিরের বাসায় আসে, তারপর ফারিনের সাথে কিছু সময় গল্প করে। আলফাজ এই সময় খুব অস্বস্তির ভিতরে থাকে। তার কাছে ব্যাপারটা এখনও ঠিক স্বাভাবিক না, কারণ নেহার আন্ডারে চাকরি করে তার বাবা। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগলেও আবিরের এসবে বেশ মজা লাগে। তবে আবিরের মাঝে মাঝে মন খারাপ হয়। আবির এত অস্বাভাবিক জীবন চায়নি। আবির যেমন সাধারণ মানুষ হয়ে নিজেকে তৈরি করেছে সবার সামনে, তেমনি আবির চেয়েছিল ওর প্রেমিকা বউও তার মতোই সাধারণ কেউ হয়, যে কোনো কাজ করলেও সমস্যা থাকবে না। কিন্তু তাই বলে প্রোটোকলের ভেতরে থাকবে এমন না। আবিরের ইচ্ছে ছিল হয়তো দুজনে জব করবে, তারা অফিস শেষে একসাথে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, বৃষ্টি হলে হুট খোলা রিকশায় ঘুরবে দুজন। কিন্তু নেহার সাথে কোনো দিন সেটা সম্ভব না।
নেহা নিজেও এটা জানতো, কারণ আবির কতবার এগুলো বোঝানোর চেষ্টা করেছে নেহাকে। আবিরের মাঝে মাঝে মন খারাপ হয়, সেটা নেহা জানে। সেদিন ছুটির দিন ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছে। আবির শুয়ে শুয়ে বই পড়ছে। এমন সময় নেহার কল আসে। আবির রিসিভ করতেই নেহা বলে, কি করছেন? পড়ছেন প্রফেসর সাহেব? এই সময়ে আর কি করব? ওটাই তো আমার কাজ। শোনো, এখনই বের হও তো। মানে? বৃষ্টি পড়ছে তো। তো বের হও। তোমার বাসার সামনে গাড়ি চলে গেছে, কালো রঙের, পাঞ্জাবি পরে এসো। কেন? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। এত কিছু বুঝতে হবে না, আসতে বলছে আসো, খালি প্রশ্ন করে। নেহা ফোন কেটে দেয়। আবির উঠে পাঞ্জাবি পরে নিল। পাঞ্জাবিটা নেহার গিফট করা। কয়েকদিন আগে নেহা দিয়েছিল পাঞ্জাবি। আবির কেবল সুন্দর মতো ফিটিং করে নিয়েছে বডির মাপে। আবির সেটা পরে বাইরে বের হলো। বাড়িটা রাস্তার পাশেই, তাই বের হতেই বাসার গেটের কাছে দেখলো কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে মাত্রই অর্ক দরজা খুলে দিল। অর্ককে দেখে আবির হাসে। উঠে আসুন স্যার। অর্ক? জি স্যার। আবির উঠে বসলো, দরজা আটকে দেয়। অর্ক নিজেই গাড়ি ড্রাইভ করছে। অর্ক এখন আবিরকে তেমন ভয় পায় না। আবিরের সাথে মিশে বুঝতে পেরেছে আবির খুবই ঝামেলা এড়িয়ে চলে। ঝামেলা দেখলে তার আশেপাশে তো দূর, বহু দূরেও থাকতে চায় না। তবে অর্ক জানে যদি ভুল করে হলেও আবির সেই ঝামেলাতে জড়ায় তাহলে তার শেষ পরিণতি কী ঘটবে। অর্ক সেটা ভেবেই ভয় পায়। তবে আবির খুবই ফ্রেন্ডলি, সহজে মিশে যেতে পারে। হঠাৎ গাড়িটা থামলো। আবির জানালা দিয়ে বাইরে তাকায়। জায়গাটা খুবই অপরিচিত আবিরের কাছে, এর আগে সে আসেনি। অর্ক বলে, স্যার নামেন, বৃষ্টি কমে এসেছে। আবির প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় অর্কের দিকে। অর্ক হেসে বলে, স্যার নামলেই বুঝতে পারবেন। আবির দেরি করে না, নামে গাড়ি থেকে। একটা লম্বা বড় রাস্তা। রাস্তাটার দুই পাশে সারি সারি গাছ, বিশেষ করে কদম আর কৃষ্ণচূড়া গাছই বেশি দেখা যাচ্ছে। রাস্তায় গাড়ির চলাচলই নেই বললেই চলে। হঠাৎ সেখানে একটি গাড়ি আসলো। গাড়িটা থামতেই সেখান থেকে হাতে হাত ছাতা নিয়ে একজন কালো রঙের শাড়ি পরা মেয়ে বের হয়ে এলো। দামি জুতোর সাথে কালো ডিপ শাড়ি, বেশ লাগছে তো, কিন্তু ছাতাটা মুখের উপরে থাকাতে দেখা যাচ্ছে না সে কে। আবিরের সামনে এসে থামলো মেয়েটা। ছাতাটা হালকা সরাতেই আবির তাকে দেখে চমকে যায়, কারণ নেহা এসে দাঁড়িয়েছে। বৃষ্টি আবার জোরে শুরু হলো। নেহা আবিরের মাথায় হাতটা রাখে। এক ছাতার নিচে ওরা দুজন দাঁড়িয়ে আছে। নেহা হাতের ইশারা করতেই গাড়ি দুটো চলে গেল। আবির তাকিয়ে দেখে পুরো রাস্তা জুড়ে কেবল ওরা দুজন, একটা গাড়িও দেখা যাচ্ছে না, কোনো মানুষও নেই। আবির বলল, তুমি এভাবে, মানে কোনো প্রোটোকল ছাড়া পাবলিক প্লেসে, আর সেটা ফাঁকা রাস্তায়? মুখও তো ঢাকা নেই, যদি কেউ এখানে আমাদের দেখে ফেলে? আবিরের কথায় নেহা পাত্তা দিল না, বরং সে হাসলো। তারপর বলল, দেখবে না, সেরকম ব্যবস্থা করা হয়েছে, তোমার এত চিন্তা করা লাগবে না। তা কি রকম ব্যবস্থা শুনি? সেটা হাঁদারাম একটা। এই রাস্তার দুই মাথার ড্রাইভ রাশ করা হয়েছে, একটু ঘুরে যাবে সবাই। এই রাস্তাতে মানে 10 কিলোমিটারে কেউ আর আসবে না। তাছাড়া পাহারাদের ব্যবস্থা করা হয়েছে, ব্যারিকেডও আছে এমার্জেন্সিতে। আর ওর কথা আছে, কেউ আসবে না। আবির সব শুনে একটু হাসলো। বৃষ্টির ফোঁটার গতি বেড়ে গিয়েছে। নেহা তখনও ওর হাতে থাকা ছাতাটা রাস্তায় ফেলে দিল। সাথে সাথে ওর এক ঝাঁক বৃষ্টির পানি ওদের ভিজিয়ে দিতে থাকে। নেহাকে বৃষ্টিতে ভিজতে দেখে সেকেন্ড বার দেখছে। প্রথমবার দেখেছিল তারই প্রোটোকল বৃষ্টির ভাস ভবনে, আবার নেহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। যদিও নেহাকে এভাবে শাড়ি পরে ভিজতে দেখে অবাক হয়েছে, তার উপর নেহা আবিরের ইচ্ছে পূরণের জন্য পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। মুষলধারে বৃষ্টি পড়তে থাকলো আর ওরা দুজন বৃষ্টিতে ভিজতে থাকে একসাথে। মাঝে মাঝে হাঁটছে হাত ধরে, আবার রাস্তার ওপর বসছে। জীবনে এর থেকে চমৎকার বৃষ্টিময় সময় আবির কখনো কাটায়নি। আর অন্য কেউ কাটিয়েছে কিনা আবিরের জানা নেই। আবিরের মনের সেই সাধারণ প্রেমিকার আফসোসটা
একেবারে চলে গেল। মনে হলো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না, সেরা হবেই বা না কেন। এমন একজন প্রেমিকা আছে যে তার প্রেমিকের জন্য গোটা রাস্তাটাই নিজের করে নেয়, গোটা জমিন যেন তার নিজের করে নিয়েছে। সব কিছু বন্ধ করে একান্ত তার সাথে সময় কাটানোর জন্য নেহাই সেরা। সাধারণ কারো সাথে সম্পর্ক হলে এটা আবির কোথায় পেত? ওরা দুজন একসাথে বৃষ্টিবিলাস করছে, রাস্তার মাঝখানে বসেছে আবির। নেহা পাশে বসে আবিরের কাঁধে মাথা রাখে, খোলা লম্বা চুলগুলো রাস্তায় পড়ে আছে। আবির নেহার ঠোঁটের দিকে তাকিয়ে, নেহাও তাকিয়ে আছে। দুজন কোনো কথা বলছে না। আবির এক মুহূর্ত দেরি করে না, নেহার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। নেহা যেন এই মুহূর্তটাই বেশি উপভোগ করছে। নেহা কেঁপে উঠল। নেহা বাধা দেয় না, বরং সেও আবিরের চুম্বনে সাড়া দিতে শুরু করে। দুজন কতক্ষণ এভাবে একে অপরকে চুম্বন দিতে থাকে খেয়াল নেই। হঠাৎ খুব জোরে মেঘ ডেকে ওঠে। নেহা কেঁপে উঠল, আর তাতেও যেন ওদের ঘোর কাটে। নেহা বেশ লজ্জা পাচ্ছে আবিরের দিকে তাকাতে। আবির মুচকি হাসে। আবির তার ডান হাত দিয়ে নেহার খোলা চিকন ধবধবে সাদা কোমরে হাত রাখে, তারপর আস্তে করে চাপ দিয়ে নিজের দিকে সরিয়ে আনে নেহাকে। নেহার ভেজা শরীরে যেন কারেন্টের শক লাগার মতো অনুভূতি তৈরি হয়ে যায়। এ কি করছো? কোথায় কোথায় হাত রাখছো তুমি? কিছুই তো করছি না। তুমি না টিচার? টিচারের এসব লুচ্চামি শিখছে কোথা থেকে? জীববিজ্ঞান বই থেকে। সরো, যেতে হবে এখন। তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। সাবধানে দেখা করা লাগবে, বুঝতে পারছি। তাই না? দুজনে উঠে দাঁড়ায়। তারপরই অর্কের গাড়ি আসে। নেহা তার গাড়িতে চলে যায়, আবিরও অর্কের গাড়িতে চলে আসে। বাড়িতে এসে আবিরের মা বকাঝকা করে যে এত বৃষ্টিতে বাহিরে কেন গিয়েছে সে। আবির সেসব পাত্তা না দিয়ে গোসলে চলে যায়। অনেকটা সময় গোসল শেষ করে আবির রুমে এসে বসে, ফোনটা হাতে নিয়ে নেহাকে নক করতে যাবে। এমন সময় ফেসবুক থেকে নোটিফিকেশন আসে, সেখানে লেখা হোম মিনিস্টার ভাইরাল। আবির সাথে সাথেই ক্লিক দেয়। ফেসবুকে এসে দেখে, সে অবাক হয়ে যায়। ওর যেন হাত পা কাঁপছে, কারণ ওরা বৃষ্টিবিলাস করছে ঠিকই, সুন্দর মুহূর্ত কাটিয়েছে সেটাও ঠিক আছে, কিন্তু সুখের পর ঝামেলা এসে হাজির। মানে ফেসবুকে কয়েকটা ছবি মুহূর্তের ভেতর ভাইরাল হয়ে গেছে, এবং সেই ছবিগুলো আর কারো নয়, আবির আর নেহার বৃষ্টিতে ভেজার ছবি। দুজনে হাত রেখে হাঁটছে, কাঁধে মাথা রেখে বসছে, চুমু খেয়েছে, সব ছবি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। আবিরের ফোন বেজে ওঠে, নাফিজের কল। স্যার ভাইরাল হয়ে গেলেন তো? কে করেছে? তোমরা কোথায় ছিলে? আমাদের কি শিকারে থাকা উচিত ছিল স্যার? ফাইজলামি করো। কে করেছে? অবশ্যই মন্ত্রী কোনো কাজের লোক। আচ্ছা, যা হবার হয়েছে। দেখি নেহা কি বলে। ঠিক আছে, আমরা বের করছি কে করতে পারে। আবির কল কেটে দেয়। রাতের ভেতরে ছবিগুলো বেশ ছড়িয়ে পড়ে সবখানে। কেউ কেউ তো লিখে ফেলেছে, রাজনীতি করে বলে কি তার একান্ত সময় কাটানো নিষেধ। আবার কেউ বলছে সবার সাথে স্টিক হলেও আমাদের নেত্রী কিন্তু অনেক রোমান্টিক, শাড়িতেই নারী। আবার কেউ লিখছে ছেলেটার সাথে দারুণ মানিয়েছে তো, রোমান্টিক কাপলের অ্যাওয়ার্ডটা তাদেরকেই দেওয়া উচিত। যে কেউ যা যা পোস্ট করেছে তা অনেক বেশি রিচ চলে যাচ্ছে। সবগুলো নিউজ পোর্টালের লিড নিউজ হয়ে গেছে এটা এখন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ছেলের সাথে বৃষ্টিতে ভিজছে। ফেসবুকে খুব ঝড় চলছে এটা নিয়ে। অনেকে এটার বিপরীতে অবস্থান নিচ্ছে, আবার অনেকে এটার পক্ষেও আছে। কেউ আবার পোস্টে বলেছে এত গুরুত্বপূর্ণ পদে থেকে কেউ এমন কাজ কিভাবে করে। আবার কেউ বলছে সে তার দায়িত্ব পালনে কখনো অবহেলা করেনি। তার কি ব্যক্তিগত জীবন থাকতে পারে না? সে হোম মিনিস্টার হয়েছে বলে কি সে কাউকে ভালোবাসতে পারে না? কল্পনা জল্পনা চলতে লাগলো। কিন্তু নেহার সাথে ছেলেটা আসলে কে? নেহাও সবগুলো নিউজ দেখেছে তার ফেক আইডি দিয়ে। অর্ক চুপচাপ সামনে বসা, সে বারবার বলেই যাচ্ছে, ম্যাম সত্যি বলছি, কিভাবে হলো জানি না। আমি পুরো এরিয়া
অনেকবার চেক করেছিলাম, কোনো নর্মাল ফোন ক্যামেরা নয়, এটা ডিএসএলআর ক্যামেরা। বুঝতে পারছি না এমনটা হবে। অর্কের কথা নেহা কোনো জবাব দেয় না। নেহার সামনে নানান পোস্ট আসছে। কেউ বলছে ছেলেটা ব্যবসায়ী হবে, আবার কেউ বলছে ফ্যামিলি ফ্রেন্ড কিংবা বাইরের কোনো ছেলে। আবিরের চেহারাটা অতটা ভালো মতো বোঝা যাচ্ছে না। এমন সময় একটা বিরাট বড় পেজ থেকে পোস্ট করা হয়। সেখানে খুব সুন্দরভাবে AI ব্যবহার করে নেহার অনেকগুলো পিক কতগুলো ছেলের সাথে বসানো হয়েছে। আর ক্যাপশনে লেখা, দেখুন চাইলেই এমন পিক তৈরি করা যায়। তাই ওই বৃষ্টিতে ভেজা পিকটা যে মন্ত্রী নিজে, সেটা কি প্রমাণ করে? হ্যাঁ, কার ফেস আছে, কিন্তু সেটা তো আমার বানানো ফটোতেও আছে, বরং সেটার থেকে এগুলো সব রিয়েলিস্টিক। তাই চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে না ছুটে কানে হাত দিয়ে কানটাকে দেখুন সবাই। এমন পোস্ট দেখে সাথে সাথে অনেকে মেনে নেয়, কারণ এটাই দেশের সবচাইতে বড় নিউজ রিপোর্ট পেজ। তবুও এতদিন যা হয়নি তা হুট করে হয়ে গেছে। আবির কি করবে ঠিক বুঝতে পারছে না। যে কয়টা ছবি পোস্ট হয়েছে সেখানে আবিরের চেহারা খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে না। যারা আবিরকে চেনে তারা হয়তো ভালো করে তাকালে বুঝতে পারবে যে নেহার সাথে ছেলেটা আবিরই। সামনে ওদের কি হবে কি জানে। নেহার ক্যারিয়ারে নিশ্চয়ই একটা বড় রকমের দাগ সৃষ্টি হয়ে গেল আবিরের জন্য। ইস, যদি ওকে আমার ওই ইচ্ছের কথা না বলতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। কেন যে বলতে গেলাম, নেহা আজকে সবার সামনে এভাবে ভাইরাল হতো না। আবির একা একা কথাগুলো ভাবছে। তারপর ঘটনা আরও বিশালভাবে ছড়িয়ে পড়ে। আবির তার রুমে পায়চারি করছে। নেহাকে কয়েকবার ফোন দিতে গিয়েও ফোন দিতে পারল না সে, কারণ আবিরের বারবার কেবল মনে হচ্ছিল যে ওর কারণেই নেহার এত বড় সমস্যা হয়ে গেছে। আবিরের কারণেই ওর ক্যারিয়ারে একটা বড় দাগ হয়তো লেগে গেল। মনে মনে বলে, আমি যদি আমার ইচ্ছের কথাটা না বলতাম তাহলে হয়তো কোনো দিন এই ব্যাপারটা ঘটতো না। আবিরের ঘুম আসে না। সে যতটুকু পারছে হেল্প করছে, দেশের বড় বড় পেজগুলোকে হায়ার করছে। যদিও সেটা অন্যভাবে ঘটনার AI দ্বারা বোঝানোর চেষ্টা করেছে সে, কিন্তু সেসবে কি আর কাজ হয়? বিছানায় শুয়ে আছে সে। রাত 12টার দিকে নেহা নিজেই ফোন দিল আবিরকে। আবির কেমন যেন খারাপ লাগে। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে রিসিভ করেই ফেলল, কিন্তু কি বলবে সেই খুঁজে পাচ্ছে না। নীরবতা ভেঙে নেহাই বলল, কি করো টিচার? কিছু না, বসে আছি। এত রাতে বসে কেন? শুয়ে পড়ো। হুম। মন খারাপ কেন হচ্ছে? নেহা, আসলে আই এম সরি। সে কি কেন? সরি কেন, কি হলো? আমার কারণে তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। আমি জানতাম না আসলে। তা কিসের ক্ষতি? পাগল ছেলে। শোনো, এসব ব্যাপার নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ দেখছি না আমি। এসব নিয়ে ভাববেও না মোটে। এগুলো খুবই নর্মাল বিষয়। সেলিব্রিটিদের কাছে মনে থাকবে। কিন্তু অনেক কিন্তু না, আমি সামলাবো। তোমার কেবল কাজ হবে আমার বয়ফ্রেন্ড হওয়া আর আমাকে নিজের গার্লফ্রেন্ড মনে করা, আর আমাকে অনেক ভালোবাসা, বুঝেছো? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য আমরা খানিকটা বেশি বড় হয়ে গেছি না? এর থেকে হাজব্যান্ড ওয়াইফ বেশি ভালো শোনায়। নেহা মুচকে হাসলো। সে কি কিছু বলে না, চুপচাপ বসে আছে। আবিরও কিছু বলতে পারছে না। ওপাশ থেকে বেশ কিছু সময় কোনো কথা শোনা গেল না। শেষমেশ আবির বলল, কি হলো, খারাপ লাগলো? তুমি চাইলে আমরা আর দেখা করব না। আমি চাই না আমার জন্য তোমার ক্যারিয়ারে প্রভাব পড়ুক। নেহা তখনও চুপ। আবির আর কথা খুঁজে পায় না। কিছু সময় পর নেহা খুব নরম গলায় বলল, কিছু না, আমি বাবাকে বলবো আমাদের কথা। যদিও আমি যতদূর জানি বাবা এই ব্যাপারে জেনে গেছে এর ভিতর, তবুও আমার বলাটা প্রয়োজন। তো এখন কি করব? তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাবো? না না না, এখন না। আমি বলবো কি করতে হবে আর কখন করতে হবে। আর তুমি এখন ঘুম দাও, অনেক কিছু এখন ভাবতে হবে না, বুঝতে পেরেছো? তুমি একটু সামলাবো, রিল্যাক্স থাকো। নেহা ফোন কেটে দেয়। আবিরের চিন্তা আরও বেড়ে গেল। যদিও নেহা
তাকে চিন্তা করতে মানা করেছে, তবু আবির নিজেকে চিন্তা করা থেকে দূরে রাখতে পারে না। নেহাও তার রুমে পায়চারি করছে। ওর বাবাকে সে কিভাবে বিষয়টা এক্সপ্লেন করবে বুঝতে পারছে না। তার বাবার কাছে এমনিতে বড় বড় নেতা বিজনেসম্যান ছেলেদের বিয়ের প্রস্তাব আসে নেহার জন্য। তাদের এই ব্যাপারটা পাবলিকলি জেনে যাওয়ার ফলে নেহার ক্যারিয়ার কি হবে এই চিন্তাটা মাথা থেকে দূর করতে পারছে না আবির। কারণ নেহার এসব বিষয়গুলো বিরোধী পক্ষ বেশ মজা নেবে। আজহার সাহেব বসে আছে নেহার সামনে বসা, তার সামনে বসা রাষ্ট্রপতিও আছে। রাষ্ট্রপতি প্রশ্ন করল, নেহা, তোমার কাকে পছন্দ আমাদেরকে জানাবে না? পাবলিকলি ঘুরে বেড়ানোটা কি ঠিক? এতে রাজনৈতিক কোনো ক্ষতি না হলেও তোমার ক্যারিয়ার সমস্যা হবে। নেহা তার কথায় লাজুক হাসি দিয়ে বলে, এসব নিয়ে ভাববেন না আঙ্কেল। দলের কোনো ক্ষতি হোক তা আমি করবো না। বিষয়টা নেহা ভালোভাবেই সামলে নিয়েছে। ঘটনার 3 দিন পারও হয়ে যায়, পতিতালয় স্কুলের কাজ শুরু হয়ে গেছে। নেহা সেটা ভিজিট করতে এসেছিল। সেখানেই অনেকগুলো সাংবাদিক ঘিরে ধরে। সেখানে হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন করে ফেলল, ম্যাডাম, আপনি বেশ মজার মানুষ। অল্প বয়সে এত বড় পদ সামলান। আপনাকে নিয়ে সবসময় নিউজ কভার হয়, যেমনটা বৃষ্টিবিলাসের সময় হয়েছিল। আপনার সাথে ওই ছেলেটি আসলে কে ছিল? টিভিতে লাইভ চলছিল। আবির তার ফোনের লাইভটা দেখছে। নেহার কাছে এমন প্রশ্নে আবির সোজা হয়ে বসে, ভালো করে নেহার দিকে তাকায়। প্রশ্নটা শুনে মুহূর্তের ভেতর নেহার চেহারার রং বদলে গেল। নিজেকে সামলানোর চেষ্টা করলো কিছু সময় ধরে, তারপর বলে, এখানে আপনাদের ডাকা হয়েছে আমার কাজের ব্যাপারে প্রশ্ন করার জন্য। আমাদের দেশের সামনের কয়েকদিনে একটা হামলা হওয়ার কথা আশঙ্কা করা হচ্ছে। ইন্টেলিজেন্স থেকে এই জানানো হয়েছে। আমি আপনাদেরকে এই ব্যাপারে সাবধান করতে বলতেই পারি। আর আপনি বলছেন আমার সাথে ওই ছেলেটা কি? আমি নিশ্চিত করে বলতে পারি সেই এই হামলার সাথে যুক্ত নয়, কিংবা সেই হুমকিও নয় দেশের জন্য। বুঝতে পারছেন কি? আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সাংবাদিকতা বুঝেনই না। কিন্তু ম্যাডাম, আমাদের কি জানার অধিকার নেই? নেহা এবার সত্যি সত্যি রেগে গেল। খানিকটা রাগন্ত কণ্ঠে বলল, আমি এই দেশের একটা গুরুত্বপূর্ণ পদে আছি। আপনারা আমার কাজের ব্যাপারে প্রশ্ন করুন। আমি যদি কোনো ভুল করি সেটা আমাকে মনে করিয়ে দিন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সাথে সাথেও আমি একজন মানুষ। আমার ব্যক্তিগত জীবন আছে, সবার যেমন আছে। এখন আমি ওই ছেলের সাথে যদি বৃষ্টিতে ভিজেও থাকি, সেটা কি অন্যায় কিংবা খারাপ কাজ হয়েছে? আমি কোনো আইন ভেঙে কাজটা করেছি? এমন কোনো আইন কি আমাদের দেশে আছে যে সেখানে লেখা আছে প্রফেশনাল মানুষদের কোনো ব্যক্তিগত জীবন থাকতেই পারবে না? আছে কি? তাছাড়া ভাবছি আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে বের হন, আপনাকে আটক করতে বলল। কারণ সাংবাদিকতায় তো একটা প্রশাসনিক কাজের মধ্যেই পড়ে, তাই না? এই জন্য আপনার ঘোরা নিষেধ করবো, কেমন? কেউ কোনো কথা বলল না। সাংবাদিক বেশ অপমানিত হলেন। প্রথমবার কোনো সাংবাদিক যেন প্রশ্ন খুঁজে পাচ্ছে না নেহার সামনে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং, তবে নেহা থেমে নেই। সে আবার বলল, যদি আপনাদের এই ইচ্ছে থাকে তাহলে এইবার আপনাদের জনপ্রতিনিধিদের বলুন আমরা একটা আইন বানাই যেখানে এমপি মন্ত্রীরা কেউ বিয়ে করতে পারবে না, কাউকে পছন্দ করতে পারবে না। ঠিক আছে, বানাবো এমন আইন। তাই কি চান বলুন? সেই সাংবাদিক মিনমিন করে বলল, জি না। তাহলে অপ্রয়োজনীয় প্রশ্ন করা বন্ধ করুন। আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে দিন। যেই ছবিটা ফেসবুকে ছাড়া হয়েছে সেটা যে তুলেছে তাকে আমি খুঁজেছি। অন্যের ছবি লুকিয়ে তোলা অন্যায় এবং সেটা পাবলিকলি প্রকাশ করাও অন্যায়। ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা। সাংবাদিকের আরও ভিড় জমল। সাংবাদিকদের থেকে কন্টেন্ট ক্রিয়েটররা বেশি ভিডিও করছে নেহাকে। দৈনিক তৃতীয় আলোর একজন সিনিয়র সাংবাদিক এগিয়ে আসলো, তারপর প্রশ্ন করে, ম্যাডাম, রাগ করবেন না। আসলে আমাদের মাঝে সাংবাদিকতার জ্ঞানের অভাব আছে, এটা আমরা সবাই জানি। আসলে সিস্টেমটাই এমন হয়ে গেছে। হ্যাঁ, সব দোষ এখন সিস্টেমের, এটা বলেই সবাই খালাস পেয়ে যায়। কেউ এগিয়ে এসে সেটা ঠিক করার কথা চিন্তাও করে না, যত সব বুঝরুকি। কিন্তু আপনি সিস্টেম ঠিক করার কাজ করছেন, এই জন্য দেশের সব মানুষ আপনাকে খুব বেশি পরিমাণ পছন্দ করে, আপনার ব্যাপারে খুব বেশি আগ্রহী। আমরা আসলে আপনার দিকেই চেয়ে আছি। আপনি যখন চাইবেন তখনই বলবেন, এটাই আমাদের কাম।
তবে দেশের মানুষ এখন সত্যি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। যদি আপনার কোনো রকম আপত্তি না থাকে তাহলে বলতে পারেন তার ব্যাপারে। সিনিয়র সাংবাদিকের প্রশ্নে নেহা এবার রেগে নয় বরং খানিকটা হাসলো, তারপর বলল, রোমন সাহেব, আপনি খুবই বুদ্ধিমান। কত বাজেট পাস হলো, কি করা দরকার দেশের উপর হামলার সংবাদের থেকেও যখন মানুষ আমার বৃষ্টিতে ভেজার গল্প শুনতেই বেশি আগ্রহী তখন বলি। হ্যাঁ, সেদিন একজনের সাথে আমি বৃষ্টিতে ভিজেছিলাম, গাড়িতে করে যাচ্ছিলাম, একসাথে বৃষ্টি নামলো, কি মনে হলো এমনি বললাম তাকে আমার পছন্দ। তারও তাই। জলদি সম্ভবত পারিবারিকভাবে কিছু হবে, চেষ্টা করবে এটা পারিবারিকভাবেই রাখতে। আর কিছু জানতে চান? যদি তার পরিচয়টা জানাতেন। দেখুন, আমি পাবলিক ফিগার, সে না। সে শান্তিপ্রিয় মানুষ, তাকে সেই রকমভাবেই থাকতে দিন। আমি তার পরিচয় দিতে চাই না, কারণ সেটা দেওয়ার সাথে সাথে আপনারা গিয়ে হাজির হবেন তার কাছে। এটা আমি পছন্দও করবো না। আরেকটা কথা, যদি তবুও আপনাদের মাঝে কেউ তার পরিচয় জেনেও ফেলেন এবং তাকে নিয়ে বিরক্ত করেন, তাহলে আমার ব্যাপারটা পছন্দ করবো না, তারপর অ্যাকশন নেব। শেষের লাইনটা যে নেহা সবাইকে হুমকি দিল সেটা বুঝতে কষ্ট হলো না কারণ কেউ আর কোনো প্রশ্ন করলো না। যারা নেহার একান্ত ভক্ত তারা জলদি পোস্ট করা শুরু করলো, আমার মন্ত্রী বেশ রোমান্টিক, ভালো থাকুক তাদের ব্যক্তিগত ভালোবাসা। আবিরও অবাক হয়, ব্যাপারটা যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই শেষ হয়নি। মানে নেহা সব হাসরে দিয়েছে, বলা যায় ব্যাপারটা এইভাবে মিটে যাবে আবির ভাবেনি। নেহার রূপ ভাবে বলাতে অন্য কারো কিছু বলারই রইল না, কিন্তু যদিও বিরোধী পক্ষের কেউ বলার চেষ্টা করেছিল যে এইভাবে একজন মন্ত্রী প্রকাশ্যে বৃষ্টিতে ভিজতে পারেন না, কিন্তু সেসব কথা হলে পানি পেল না। তার ফ্যান্সাররাই এগুলো ঠিক করে দিয়েছে। নেহাকে নিয়ে স্টার পেজ থেকেও পোস্ট হয়। এমনিতে ইয়ং মেয়ে ছেলেদের আইকন ছিল নেহা। এমন সাহসী বৃষ্টি বিলাসের কারণে নেহার তুমুল জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়ে গেল। একে তো নেহা ছিল সব থেকে ইয়াং স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর তার কাজকর্ম একদম পরিষ্কার, কাপেলদের জন্য যেন উদাহরণ হয়ে গেল। কেউ কেউ তো পোস্ট করেছে, আমার জীবনে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কোনো মেয়ে আসুক যে সব ব্যস্ততা ভুলে আমার কাছে ছুটে আসবে। আমার আবার এসব দেখে হাসে। তবে নেহা নিজের ক্লিয়ার রাখে, সে কাউকে ছাড় দিয়ে কাজ করে না। নেহার ক্ষমতার আসার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেজ অনেক উন্নতি হয়েছে, আর এখন তাদের পছন্দের মন্ত্রীর প্রেমে করেও এবং সেটা বলতে দ্বিধাও বোধ করে না। একটা ছোট্ট রুমের ভেতরে টিপ টিপ করে আলো জ্বলছে। আবিরের করিডোর দিয়ে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। চেয়ারে বসে আছে একজন সাংবাদিক, তার হাত পা শক্ত করে বাঁধা, মুখে কালো কাপড় চেপে রাখা, তার বুকে ওঠানামা করছে দ্রুত, ভয়ের ঘাম তার কপালে বেয়ে নামছে। চেহারার উপর প্রান্ত বসে আছে নাফিজ, মুখে কালো মাস্ক, চোখ দুটো গম্ভীর। তার চারপাশে ছড়িয়ে আছে কিছু ফাইল, কয়েকটা ভাঙা ক্যামেরা, আর একটা ল্যাপটপ আর আইফোন। এগুলো সব সাংবাদিক ছেলেটার, যেখানে সাংবাদিক সব ডেটা ইতিমধ্যেই সিল করে হয়েছে। নাফিস ধীরে ধীরে হাত বাড়িয়ে সাংবাদিকের মাথায় কাপড় খুলে দেয়। আলো পড়তেই দেখা যায় ভয়ে কাঁপতে ছেলেটা। বয়স 24-25 হবে, চোখ লাল হয়ে গেছে আতঙ্কে। নাফিস ঠান্ডা স্বরে বলে, তোকে খুঁজতে আমার 1 সপ্তাহ লেগেছে। তুই জানিস কাকে অনুসরণ করছিলি? সাংবাদিক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি শুধু নিউজ করছিলাম ভাই, মানুষকে সত্য দেখাতে চাইছিলাম। নাফিস হেসে ওঠে, সেই হাসি শির দ্বারা কাঁপিয়ে দেয়। সত্য না, তুই চেয়েছিলি তোর নিজের কেরিয়ার বাড়াতে, সস্তা গ্ল্যামার ক্লিকবেট, তাই না? তুই ভেবেছিলি হোম মিনিস্টার নেহার পিছনে লেগে গেলে জনপ্রিয়তা পাবি। সাংবাদিক মাথা নাড়ে, গলা শুকিয়ে গেছে ওর। নাফিস ল্যাপটপ ঘুরিয়ে
তার সামনে আনে। স্ক্রিনে ভেসে ওঠে কিছু ছবি। প্রথম ছবিতে দেখা যায় নেহা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে আবিরের সামনে নিজ বাসভবনের উঠানে। নেহার হট পিক ছিল এগুলো। আবার শেষবার নেহার সাথে আবিরের বৃষ্টি বিলাসের ছবিও তার কাছে। সাংবাদিক চুপ মেরে যায়, তার ঠোঁট কাঁপছে ভয়ে। নাফিস ধীরে ধীরে বলে, তোকে খুঁজে পাওয়ার আসল কারণ এটাই। তুই এই ছবির অনলাইনে ছড়িয়ে দিতে চেয়েছিলি। জানিস এর নাম কি? রিসেন্ট ছবি তো অলরেডি ছড়িয়ে দিয়েছিস। আমি জানতাম না এগুলো এত সিরিয়াস ব্যাপার হবে। কিন্তু আপনারা কারা? হোম মিনিস্টারের লোক? চুপ কর। নাফিস এক ঝটকায় তার কলার ধরে চেয়ারের ছেড়ে ধাক্কা দেয়। চুপ করে বসে থাক আর মিথ্যা বলিস না। তুই জানতিস এগুলো কাকে নিয়ে তোলা? তুই জানতিস এই ছবি মানে কেবল কেলেঙ্কারি না, এটা রাষ্ট্রের ভিতরে আগুন ধরানো। নিয়মের ক্ষতি করিস। আমি মানে? নাফিস মুচকি হাসে। ঠিক তখনই নাফিস পকেট থেকে ফোন বের করে নম্বর ডায়াল করে। ওপাশ থেকে কল রিসিভ করে আবির। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এই ছবি তুলে পোস্টকারীকে খুঁজে বের করেছেন। সপ্তাহখানেক সময় লেগেছে, কিন্তু অবশেষে পেয়েছি। কি বলে সে? স্যার, আপনার আরও ছবি আছে তার কাছে। বাসভবনে বৃষ্টিতে ভেজার ছবি আছে, যদিও আপনার পিছন দিক থেকে তোলা। আপনি বলেছিলেন আপনি ঘুরতে গাছের উপর থেকে কিছু একটা যেন নিচে পড়ে এমন। বাহ, ছেলেটা তো দারুণ। তাকে বোঝাও তুমি কে, কতটা ভয়ঙ্কর। তবে মনে রেখো, আমার নাম বা মুখ কিংবা তোমার কোনো তথ্য যেন তার কাছে না যায়। আর তাকে মেরে ফেলো না, শুধু ভয় দেখিয়ে ছেড়ে দিও। কথাটা শেষ হতেই ফোন কেটে যাবে। ফোন রেখে নাফিস ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার হাতে একটা মোটা লাঠি। সাংবাদিকের বুক ধক করে ওঠে। নাফিস নিচু স্বরে বলে, তুই ভাগ্যবান। আমার স্যারের আদেশ দিয়েছি তোকে মেরে ফেলতে পারবো না, কিন্তু শাস্তি তোকে পেতেই হবে। এক ঝটকায় লাঠি নেমে আসে সাংবাদিকের হাঁটুতে। ছেলেটা চিৎকার করে ওঠে। জোরে বাড়ি দেয় নাফিস। আ আ আ আবার লাঠির আঘাত করে তার কাঁধে। এবার চেয়ার কেঁপে ওঠে। এবার বুঝবি অনুসন্ধান সাংবাদিক আর সস্তা সাংবাদিকের মধ্যে পার্থক্য কোথায়। সাংবাদিক হাঁপাতে থাকে, তার ঠোঁট ফেটে গেছে। নাফিস এবার টেবিল থেকে একটা ছোট্ট চাকু তুলে নেয়। সাংবাদিকের গালের পাশ দিয়ে চাবুক ধার গলিয়ে দেয়। কিন্তু তীব্র ঘাম ঝরে পড়ে ছেলেটার কপাল বেয়ে। ভয় পেয়েছিস? এটা কেবল শুরু। মনে রাখিস, আমার নাম জাসিন না, আমার চেহারা জানিস না, কিন্তু আজকের ব্যথা তোকে সারা জীবন মনে রাখতে হবে। চাকুর হালকা আঁচড়ে ছেলেটার বাহু কেটে দেয়। রক্ত গড়িয়ে নামে। সাংবাদিক কাঁপতে থাকে, কিন্তু বাধা অবস্থায় কিছুই করতে পারছে না। নাফিস কাছে ঝুঁকে আসে, ঠান্ডা স্বরে বলে, তুই নেহার ছবি তুলে রেখতে চেয়েছিলি। মনে রাখ, সে শুধু একজন নারী না, সে রাষ্ট্রের হোম মিনিস্টার। সাংবাদিক কাঁদো কাঁদো গলায় বলে, আমি আর কোনোদিন কিছু পোস্ট করবো না ভাই, আমি কসম খাচ্ছি। কসম নয়, আজ তুই শিখবি কোনোদিনই নো মিসিং গ্যাংয়ের পথে আসা যাবে না। সে সাংবাদিকের মাথা ধরে পানির বালতিতে ডুবিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর ছেলেটা হাঁসফাঁস করতে থাকে, আবার টেনে তোলে, আবার ডুবিয়ে দেয়। ছেলেটার চোখ লাল হয়ে যায়, গলা দিয়ে শ্বাস বেরোতে থাকে কষ্ট করে। 1 ঘন্টার মতো এই নির্যাতন চলে। শেষে নাফিস সাংবাদিকের মুখ থেকে বাঁধা কাপড় সরিয়ে দেয়। ছেলেটার কাছে শরীর জুড়ে আঘাত দাগ। নাফিস ধীরে ধীরে বলে, এবার যা, ফিরে গিয়ে মনে রাখিস, আজকের অভিজ্ঞতা তোকে বাঁচিয়ে রাখবে। তুই কিছু বলবি না, কিছু লিখবিও না, না হলে পরের ভয় আর বেঁচে ফিরবি না। বুঝেছিস তো? সে ইশারা করে তার সহযোগীদের। সাংবাদিককে চোখ বেঁধে গাড়িতে তুলে দেওয়া হয়। শহরের এক নির্জন মোড়ে গিয়ে ফেলে রেখে আসে। আবির বসে আছে তার অফিস রুমে। ক্লাস শেষ করে মাত্রই বসেছে। শেষ ক্লাস ছিল আজকের। অনেক ছেলে মেয়ে এমনিতেই চলে গেছে ক্যাম্পাস থেকে।
হাতে গোনা কয়েকজন আছে, তবুও সেগুলো কাপল। আর আছে কিছু ছাত্র নেতার পোলাপানেরা। আবির প্রেজেন্টেশন চেক করছে। নাফিজের সাথে গত রাতে কথা হয়েছে। সাংবাদিকটাকে ভালো মতোই ভয় দেখিয়েছে নাফিজ। ওদিকে নেহা আজকে সবচেয়ে বেশি দুঃসাহসী কাজ করেছে। মানে নেহা যা করলো সেটা নেহা কোনোদিন কল্পনাতেও ভাবেনি। নেহা যে এমন কিছু করতে পারে সেটা আসলেই নিজের ধারণার বাইরে ছিল, যা আবিরও কোনোদিন ভাববে না। মানে দুজনেরই কেবল মনেই এমন কথা আসেনি। নেহার মতো পদে থাকা কেউ যে এমন একটা কাজ করতে পারে সেটা এই দেশের ইতিহাসে এই প্রথম। আর সেই কাজটা হলো নেহা আবিরকে না জানিয়ে তার ভার্সিটিতে এসেছে ভালো কথা, কিন্তু নেহা কোনো প্রোটোকল ছাড়াই এসেছে এখানে। অর্ক ছিল তবে দূরে, প্রোটোকল নেই এমন না, তবে তারা সবাই ভার্সিটির বাহিরে। নেহা একদম দুপুর টাইমটাই এসেছে, যেভাবে নর্মাল সবার সামনে আসে সেভাবেই। কিন্তু আবির জানে না, আবির তার কাজে ব্যস্ত। মিটিংয়ের জন্য রমজান ডেকে গেছে। আবির মিটিংয়ে আসলো। সব টিচারেরা বসা, সামনে একটা সেমিনার করতে যাচ্ছে সেই ব্যাপারে চেয়ারম্যান স্যার সবার সাথে আলোচনা করছিল। আবিরের মিটিং শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেছে। এর ভেতরে আবিরের ফোন কয়েকবার বাজে, কিন্তু রিসিভ করে না। নিজের রুমে এসে ব্যাগটা কাঁধে নিয়ে ফোনটা পকেট থেকে বের করে। ফোন হাতে নিতেই নেহার কল আসে। আবির অবাক হয়, কারণ এই সময়ে নেহা খুব দরকার না হলে ফোন করে না। নেহার সাথে আবিরের বেশিরভাগ কথা হয় রাতের বেলা। সকল কাজ শেষ করে নেহা আবিরকে ফোন দেয়। মাঝে মাঝে কাজের ফাঁকেও নেহা আবিরকে মেসেজ করে। আবিরও তাই করে। আবির জানে নেহা কি পরিমাণ ব্যস্ত থাকে সারাদিন, তাই ওকে বিরক্ত করে না আবির। তো এসবের কারণেই ওরা দিনের বেলা কখনো সেভাবে কথা বলেনি। হঠাৎ প্রায় শেষে দুপুরের দিকে নেহার কল পেয়ে আবির অবাক হয়। এই শুরুর বিকেল বেলা নেহার ফোন পেয়ে আবির ভাবতে থাকে কিছু হলো কিনা। আগেরবার অসময়ে ফোন করে আবিরকে ডেকে নিয়ে গিয়েছিল, মানে সেই বৃষ্টি বিলাসের সময়। তারপর কি হুলস্থুল ব্যাপারটাই না ঘটে গেছে, যদিও ব্যাপারটা এখন খানিকটা শান্ত। আজকে আবার কি হবে কে জানে। আবির বারান্দায় এসে ফোন রিসিভ করে, তখনই ওপাশ থেকে নেহা বলল, কি খবর মাই ডিয়ার বয়ফ্রেন্ড? কতবার কল দিলাম? মনে হচ্ছে এখনো ক্যাম্পাসে আছো, তাই না? কিছু বলতে গিয়েও থেমে গেল আবির। আবির যে এখন ক্যাম্পাসে আছে সেটা নেহা জানে। এমনকি আবির কোন রঙের শার্ট পরে আছে এই খবরও নেহার কাছে আছে। আবির নিজেই হাসে। আবির মাঝে মাঝে ভুলে যায় যে তার প্রেমিকা সাধারণ কেউ নয়। আবির বলল, হ্যাঁ, ক্যাম্পাসেই। তুমি কোথায়? হঠাৎ এই সময় ফোন? তুমি যেখানে আমি সেখানে। মানে কি? আমি তো এখনো ভার্সিটিতেই। এই জন্য কোনো মানে ফানি নেই। তোমাদের ক্যাম্পাসের বর্তলায় আসো। মানে তুমি এখানে? দাদা। আবির চমকে ওঠে, নেহা এখানে এই সময় কেন? যদিও এর আগে নেহা কয়েকবার এসেছে এখানে আবিরের সাথে দেখা করতে, কিন্তু নেহা তো সোজা তার অফিস চলে আসতো। সাথে থাকতো কালো জামা, ওড়না, মাথায় ক্যাপ আর মুখে মাস্ক, কেবল চোখ দেখা যেত। আর এমন করে আসার কারণে নেহাকে কেউ চিনতে পারেনি। আবির কিছু ভাবলো না, কারণ নেহা প্রতিদিনের মতো গেট আপে এসেছে। পাবলিকলি এভাবেই আসে নেহা। আবির হাঁটা দিল সেদিকে। নেহা বসে আছে চুপচাপ, হাতে ঝালমুড়ির ঠোঙা। সে আরামে বসে মজা করে ঝালমুড়ি খাচ্ছে। মন্ত্রী হবার পর এই প্রথম নেহা এভাবে বসে খাচ্ছে। যদিও দূরে এলাকার যাবতীয় নেতারা আছে, মাঝে মাঝে এই মেয়ের সাহস দেখে আবির অবাক না হয়ে পারে না। অবশ্য তারপরেই নিজের মনকে বুঝ দেয় যে এই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। আবির ঠান্ডা ছায়া যুক্ত বটতলায় এসে দাঁড়ালো। নেহা সামনেই বসা, তবে আবিরের দিকে পিঠ রেখে বসেছে। আবির চারপাশে তাকায়, একটাই মেয়ে ছাড়া কাউকে দেখছে না। কিন্তু সেই মেয়ে নেহা হতেই পারে না, কারণ চুলগুলো ছেড়ে দেওয়া, যা টুলে বসার পরেও মাটিতে পড়েছে। খুবই সাধারণ দামি ড্রেস আপ। আর নেহা তো থাকবে মুখ নাক হাত
পা ঢেকে। তাহলে নেহা কি ফাঁকি দিল? ভাবতে ভাবতে আবির মেয়েটির সামনে এসে দাঁড়ায়। নেহা মুখে মরিচ পুড়ে দিয়ে আবিরকে দেখে আওয়াজ করে। আবির সেদিকে তাকাতেই অবাক হয়, যেন আকাশ থেকে পড়েছে। টুলে যে মেয়েটা বসা সে অন্য কোনো মেয়ে না, সে নেহাই। কিন্তু নেহা এভাবে পাবলিকলি প্লেসে। আবিরের অবাক হওয়ার কারণ হচ্ছে নেহা আজকে তার মুখ ঢাকেনি। আশেপাশে সবাই তাকে দেখতে পাচ্ছে, কিন্তু কাছে আসার সাহস পাচ্ছে না। কিন্তু নেহা এভাবে কেন? নেহার আশেপাশে ওর সিকিউরিটি কেউই দেখা যাচ্ছে না, এমনকি অর্কও নেই। যদিও এখন ক্যাম্পাসে ভিড় অনেকটাই কম, সবাই ক্লাস করে চলে গেছে। কয়েকটা কাপল আর কিছু রাজনৈতিক ছেলেমেয়েরা আছে। সেই অল্প ভিড়ের মাঝে সেই ছাত্রনেতা কামাল আফসারকে দেখতে পেল আবির। সে তার পোলাপান নিয়ে দূরে দাঁড়িয়ে, সেই সাথে এমপিও দাঁড়িয়ে আছে, চেয়ারম্যান স্যারের সাথে মেয়রও আছে। মানে সব নেতা দূরে দাঁড়ানো, কেউই নেহার কাছে ঘেঁষছে না। আর আবির এসে সোজা নেহার সামনে দাঁড়িয়ে। আবিরকে দেখে কামাল সহ বাকিরা যেন আরো অবাক হয়ে গেছে। আবির কি করবে বুঝতে পারছে না। এই মেয়ের মাথায় এখন কি চলছে কে জানে, তবে মনে হয় নেহার মাথায় সমস্যা আছে। নেহার ততক্ষণে ঝালমুড়ি খাওয়া শেষ। ঝালমুড়ি মামা নতুন ঠান্ডা পানের বোতল এনে দেয়। আবির আরেকটু ধীর পায়ে এগিয়ে গেল নেহার দিকে। আবিরকে দেখে নেহার মুখে হাসি ফুটে ওঠে। বাকিরা অবাক হয়েই দেখছে। নেহা নিজে উঠে আরেকটা টুল এনে দিল। আবিরকে ইশারায় বসতে বলে। সবার যেন চক্ষু চড়ক গাছ অবস্থা। হোম মিনিস্টার হয়ে সামান্য ভার্সিটির সাধারণ কোনো টিচারকে ট্রিট করছে। আবির চুপচাপ বসলো। মানুষের অবস্থা বুঝতে পেরে আবিরের হাসি যেন মন থেকে কমছেই না। নেহা বলল, কি ব্যাপার, আমার মুখ করে রেখেছো কেন? কোনো সমস্যা? সিরিয়াসলি তুমি এইভাবে? হোয়াট? কি হচ্ছে? আর কত লুকাবো বলো? আর ভালো লাগছে না। মন্ত্রী হয়েছি তো কি হয়েছে? আমার পছন্দ অপছন্দ নেই? ঝালমুড়ি নাকি ফুচকা নাকি পানি খাবা, কোনটা? আবির নেহার এরূপ কথার পরিপ্রেক্ষিতে কি বলবে খুঁজে পেল না। নেহা বটতলার ফুচকা মামার দিকে তাকিয়ে পড়ল। মামা, দুটো ফুচকা দিবেন, একটাতে ঝাল দিবেন বেশি আর একটাতে একদমই কম। মাস্টার সাহেব আবার ঝাল খেতে পারে না। আবিরও সেদিকে তাকায়। ফুচকাওয়ালা আবিরের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো, যেন ঝাল খেতে না পারাটা কত মজার একটা ব্যাপার তার কাছে। সেই সাথে আবির বুঝে যায় নেহা মাত্র আসেনি, এসেছে অনেকক্ষণ, আর এসেই ঝালমুড়ি ফুচকাওয়ালাদের সাথে খাতির বানিয়ে ফেলেছে। আবির কেবল তাকিয়ে আছে আশেপাশে। নেহা আরো অবাক করে দিয়ে আবিরের কাছে আসলো, আবিরের হাত ধরলো, আঙ্গুলগুলো টানতে থাকে। আবির একটু ঘাড়টা ডান দিকে ঘুরিয়ে নেতাগুলোর দিকে তাকালো। সবাই যে আজকে অবাকের উপরে অবাক হবে তা বোঝাই যাচ্ছে। আবিরের দিকে তাকিয়ে নেহা বলল, কি ব্যাপার, অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমার চেহারা পছন্দ হচ্ছে না? কোন মেয়েকে দেখছো? না মানে কোনো মানে ফানে করবা না তো। তোকে কি ভাবলো আদৌ কিছু ভাবতে হবে? পাবলিকলি প্রেম করার সময় তুমি তো দেখি হেব্বি বোরিং। আবির শুকনো হাসি দিল। বুঝে গেছে নেহা সবকিছু বুঝে শুনেই এসেছে এখানে, আর আবিরের কি করার আছে। তবে মানুষের অবাকের পাল্লা এখনো বাকি। এমন সময় ফুচকা চলে এসেছে। ওরা যখন ফুচকা খেতে শুরু করে তখন আবির দেখে তার ডিপার্টমেন্টের একটা মেয়ে এগিয়ে এলো ধীর পায়ে। মেয়েটা একটু ভয়ে ভয়ে এগিয়ে আসছে। আবির ভাবে এবার হয়তো কোথা থেকে দৌড়ে অর্ক বা সিকিউরিটি গার্ডরা এসে মেয়েকে আটকাবে, কিন্তু না, এমনটা হয়নি। বরং সে ওদের কাছে চলে এসেছে। ওদের সামনে এসে মেয়েটা নেহার দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনাকে এভাবে দেখব বা পাবো ভাবতে পারিনি। আমি আপনাদের আইকন। ছাত্র রাজনীতিতে আপনার জন্য মেয়েরাও এগিয়ে আসছে। আপনার সাথে দেখা করার খুবই ইচ্ছে ছিল। সত্যি বলতে আপনাকে দেখেই মনে হয়েছে আমরা যদি রাজনীতিতে আসি তাহলে দেশের অবস্থা চাইলেই বদলানো সম্ভব। আপনার সাথে কি একটা ছবি তুলতে পারি প্লিজ ম্যাম? মেয়েটার কথা শুনে আবিরের ফুচকা খাওয়া অফ হয়ে গেল। নেহা একদম স্বাভাবিক হয়ে আছে। সে হেসে বলল, আরে তো ভয় পাচ্ছ কেন? আজকে আমি মন্ত্রী নই, বরং তোমার স্যারের তোমরা কি বলো যেন, হ্যাঁ, জিএফ হয়ে এখানে এসেছি।
মেয়েটি এতক্ষণ বেশ ইতস্তত হয়ে কথা বলছিল, কিন্তু নেহার থেকে এমন কথা শোনা মাত্রই মেয়েটার যেন রিল্যাক্স মুডে মুখের হাসি বিস্তৃত হলো। মেয়েটি সাথে সাথেই বলল, আমি সত্যি আপনার মতো হতে চাই, আপনার মতো কাজ করতে চাই, আপনার মতো মিশুক হতে চাই। আপনি জানেন আপনি অসাধারণ একজন। আপনার জন্য আমার ভার্সিটির কত ছেলে পাগল। আপনি আমাদের সবার নেত্রী। ওকে, ভেরি গুড। কই ছবি তুলবে না? আসো। মেয়েটা নেহার গা ঘেঁষে দাঁড়ায়, তারপর নিজের ফোনের ক্যামেরা ওপেন করে ছবি তুলে নিল। তারপর নেহাকে হাক করে সেখান থেকে চলে যায়। ঘটনায় নেহা খুশি হয়েছে বেশ। সাধারণ পাবলিক ধারে কাছে ঘেঁষতে পারে না, কিন্তু সমস্যা হলো মেয়েটির দেখা দেখিতে ক্যাম্পাসে আর বাকি ছেলে মেয়েরাও এগিয়ে এলো ওদের দিকে। এমনকি সেই ছাত্রনেতা কামাল সাহেবও এগিয়ে এলো। আর মানুষ যত আসছে নেহা ততই আবিরের দিকে সরে আসছে। এক পর্যায়ে নেহা আবিরের হাত ধরে রেখে সবার সাথে গল্প করছে। সবাই বুঝে গিয়েছে সেদিনের সেই বৃষ্টি বিলাসের ছেলেটি আবির। আর আজকে তো সব বিলাসী চলছে নেহার সাথে পাবলিকলি। আর আবির মুখে হাত দেয় একবার, ঘাড় ঘোরা একবার। নেহা সেগুলো বুঝতে পেরে আবিরকে ছাড়িয়েও দেয়। কামাল সাহেব এসে বলল, ম্যাম, সেদিন এজন্যই আবির সাহেবের বাড়িতে পাঠিয়েছিলেন খোঁজ নিতে। আমি ভাবছিলাম এই বেটা আবার কি না কি করেছে, তুলে আনবেন কিনা। কামালের কথায় নেহা হাসে। নেহা সবার সাথে কি সুন্দর বাচ্চাদের মতো মিশে গেছে। সবাই হেট করার থেকে ভালোবেসে নেহার সাথে মিশছে। কিন্তু এই মেয়ে তো রাজনীতির লোক, ঘটনা বহুদূর যাবে। সেদিন পুরো বিকেল নেহা আবিরের হাত ধরে ভার্সিটিতে হেঁটে বেরিয়েছে। সবাই দেখেছে, আসছে, ছবি তুলেছে, গাদা গাদা প্রশংসা করে চলে যাচ্ছে। ভার্সিটিতে যারা কাজ করে তারা এসে নেহাকে জড়িয়ে ধরেছে। মহিলারা পা অবধি ধরতে গেছে নেহার, কারণ তাদের বেতন বাড়ানোর পেছনের কারিগর নেহাই। সন্ধ্যার আগে যে যার মতো চলে যায়। আবির জানে আজকে অনলাইনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলবে। রাতের খাবার খেয়ে আবির অনলাইনে আসে, হাত পা কাঁপছে ওর। কিন্তু একে অনলাইনে ঢুকেই সে অবাক। শুধু সে নয়, নেহাও অবাক। আবিরের কম করে হলেও 1000 খানিক পিক আপলোড হয়েছে ও এ অবধি। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হলো মানুষ সমালোচনার বদলে স্ট্যাটাসে কমেন্টে প্রশংসা ভাসিয়ে দিচ্ছে। কেউ কেউ লিখেছে, এই হলো আমাদের নেত্রী, দেখুন সবাই মানুষের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদের পাশে দাঁড়াতে হয়। নেতা তো এমন হবে যার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। সে হবে সাহসী, যে কিনা তার প্রিয় মানুষটার জন্য সব বদলে দিতে প্রস্তুত, তাকে সময় দিতেও পারে। কি সুন্দর মোমেন্ট, কি সুন্দর কাপেল। ইস, এমন কাপেল যদি আমি বা আমরা হতাম, এমন নেত্রী যদি সবাই হতো। সবার বড় বড় স্ট্যাটাস দেখে নেহা বা আবির যেন অবাক হয়ে গেছে। দুজনই অজান্তে হেসে ফেলেছে। নেহা আর আবিরকে নিয়ে অনলাইনে ঝড় বয়ে যাচ্ছে। আরেকটা স্ট্যাটাস পড়ে আবির, একজন এত ক্ষমতাবান মানুষ হয়ে একটা বিকেল সাধারণভাবে তার পছন্দের মানুষের সাথে গাছের নিচে বসে ফুচকা খাচ্ছে, গল্প করছে। এটা এর আগে কেউ ভাবতে পেরেছিল? কেউ পারেনি। নেহা সেই কাজটাই করেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। নেহাকে নিয়ে বড় বড় রোস্টার চ্যানেল, ফটিকবাজ, DNAR ইত্যাদি চ্যানেল থেকে ভিডিও পোস্ট করেছে, সেখানেও প্রশংসা। সত্যি বলতে এর ফলেই রাতারাতি নেহার জনপ্রিয়তা যেন আরও বাড়তে লাগলো। সেই সাথে হুট করে আবিরও বিখ্যাত হয়ে গেল। আবিরের ফেসবুক ফলোয়ারের সংখ্যা বাড়তে লাগলো হো হো করে। ছিল 200-300 জন, হুট করে তা 50,000 হয়ে গেছে, যা এখনো চলমান। আবিরের ফেসবুক ঘেটে পুরনো পোস্ট ভাইরাল করছে পাবলিক। যদিও আবিরের পোস্টগুলো সব গল্প, কবিতা আর টুকটাক নেহাকে নিয়ে লেখা ছিল, সেসব এখন ভাইরাল। পরের দিন আবির বের হয়েছে পথে ঘাটে। অবস্থা যেন এমন হলো সে যেন বিরাট কোনো রাজনৈতিক নেতা। সে অফিসে আসে, অফিসে সবাই এখন আবিরের দিকে অন্য চোখে তাকাতে থাকে। এক্সট্রা খাতিরও পাচ্ছে কেরানি, চাকর, দারোয়ানের থেকে। আবিরের কাছে
কাছে সব কিছু যেন অন্যরকম লাগছে। এই হঠাৎ করে টক অফ দ্য টাউন হতে পেরে আবিরের খারাপ লাগছে না, সে বেশ মজা পাচ্ছে। এমন সময় নাফিজের কল। আবির অফিস থেকে বের হয়ে বারান্দায় আসলো, রিসিভ করে সে। স্যার, আপনি তো ভাইরাল হয়ে গেছেন। সেটাই তো দেখছি। সাবধান, সমস্যা কিন্তু এবার পারলো। দেশের মানুষ না ছিল, আপনার কিন্তু বাইরের দেশের মাফিয়ারা চিনে। মাফিয়ারা চিনলে সমস্যা নেই। জানি, কিন্তু বুঝিনি তো আপনার দুর্বল দিক খুঁজে বের করবে। এই জন্যই তো তোমাদের রেখেছি নেহার সব কিছু আমাকে জানানোর জন্য। নেহাই শুধু মনে করে সে আমার খেয়াল রাখে, কিন্তু নেহা ম্যাম জানে না যে তিনি এখন ঠিকঠাক আছে আপনার জন্য। এসব যেন কেউ না জানতে পারে। আমি আমার পরিবারকে খেয়াল রাখবো। তোমরা তো আছোই। ঠিক আছে স্যার, ক্রিস্টোফার এখন সুস্থ হয়নি, আপনাকে খুঁজে। এখন দেশের বাইরে যেতে পারবো না। বাড়িতে মিথ্যা বলে না হয় বের হতে পারতাম। মাসখানেক না থাকলেও সমস্যা ছিল না, কিন্তু এখন তো নেহা আছে জড়িত। দেখি কি করা যায়। আবির কল কেটে দিয়েছে। মাথার ভেতরে তার চিন্তার শেষ নেই। কিন্তু আবির ওয়ার্ল্ড মাফিয়া কেন হয়েছিল? আবির মাঠের দিকে তাকিয়ে আছে। সে ইচ্ছে করেই গ্যাংস্টার হয়নি। আবির মালদ্বীপে বেড়াতে গিয়েছিল। সেখানে সে স্কাই ড্রাইভিং করেছিল। প্যারাশুট নিয়ে সে যখন আকাশে, তখন একটা সমস্যা দেখা দেয়। প্যারাশুটের দড়ি হুট করে ছিঁড়ে যায় আর সে উঠতে উঠতে চলে আসে জঙ্গলের ভিতরে। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। কাউকে বেঁধে রেখেছিল কিছু সেনারা আর তাকে গুলি করে। কিন্তু গুলিটা লাগে না, গুলি আটকে যায় আবিরের প্যারাশুটের ভেতরে। আবির আর সেই লোকটার চারপাশে প্যারাশুট দিয়ে ঘিরে থাকে। সেই লোকটাই ছিল ক্রিস্টোফার। আবির তাকে এভাবে বাঁচানোতে সে খুশি হয়। আবিরকে বলে, তুমি যদি আমাকে বাঁচাও তোমাকে 10 কোটি টাকা দেব। যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করো। হয়তো গড চেয়েছে আমি বাঁচি, তাই তোমাকে পাঠিয়েছে। আবিরের তখন বয়স অল্প ছিল। সে শুরুতে চেয়েছিল বিজনেস করবে, আর এই ট্রিপলটাই ছিল বিজনেসের ট্রিপ। কিন্তু টাকার বড্ড দরকার ছিল। আবির টাকার প্রয়োজনই ক্রিস্টোফারকে সেখান থেকে বাঁচিয়ে আনে। এরপর তার সাথে আবিরের বন্ধুত্ব। আবিরের জীবনে সব কিছু যেন ঠিকঠাকভাবে এগোচ্ছিল। দীর্ঘদিন ধরে অস্থিরতার মধ্যে থাকা এক জীবনের পরে অবশেষে কিছুটা শান্তি নামতে শুরু করেছে। তার চারপাশে রাজনৈতিক টানাপোড়েন, ষড়যন্ত্র, ক্ষমতার খেলা এসব থাকলেও অত্যন্ত ব্যক্তিগত জীবনে সে আলো দেখতে শুরু করেছে। কারণ নেহা শুধুমাত্র তার প্রেমিকা নয়, বরং এক বিশাল রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। সাথে সে হোম মিনিস্টারও। সামনে নির্বাচন, আর নেহা আগামী নির্বাচনে তাকে আবারও হোম মিনিস্টার পদে প্রার্থী হিসেবে সরকার নামাতে চাচ্ছে। নেহাও এসবে বেশ আগ্রহী। এখন বয়সে তরুণী, রূপে গুণে অনন্যা, বুদ্ধিমত্তায় ভরপুর মেয়েটা। কিন্তু সব কিছুর উপরে তার যে দৃঢ়তা, তা আবিরকে প্রতিনিয়ত মুগ্ধ করত। কিন্তু সেই মুগ্ধতা, সেই প্রেমের উষ্ণতা মেনে নিতে পারছিল না আবিরের মা। তিনি রাজনৈতিকবিদদের কখনো পছন্দ করতেন না। তার কাছে রাজনৈতিক মানেই রক্তের গন্ধ, লোভ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার জন্য সব কিছু বিসর্জন দেওয়া। তিনি চাইতেন ছেলে একটা শান্ত, স্বাভাবিক সংসারে জীবন কাটাক। কিন্তু আবির আর নেহার বিষয়টা তিনি তখন তার মা প্রথমে বিরক্ত হলে মুখে কিছু বলেননি, শুধু নীরবে দূরত্ব রেখে গেছেন। তবে নেহাকে মেয়ে হিসেবে তার পছন্দ, শুধু রাজনীতির সাথে জড়িত কাউকে তার পছন্দ না। আবিরের মায়ের ভুরুকুটি চুপচাপ থাকা সত্ত্বেও আবিরের বিশ্বাস ছিল সময় নিলে সব গলে যাবে। নেহা তার উপস্থিতি, তার আন্তরিকতা আর সরল মনের ভালোবাসা দিয়ে আবিরের মায়ের মন জয় করে নেবে। নেহাও চেষ্টা করেছে, দুবার এসেছিল আবিরের বাসায়। সে এসে তার বাড়িতে ভদ্রতা, মিষ্টি আচরণ, মমতা সব দেখিয়েছিল। তবুও কোথাও যেন একটা গোপন দেয়াল রয়ে গেছে। কিন্তু এভাবে ভালোবাসার স্বপ্ন গড়ে তোলার মাঝে একদিন ঘটল অদ্ভুত এক ঘটনা। সেদিন বিকেলবেলা আবির নিজের ঘরে বসে কিছু কাজ করছিল। হঠাৎ করে দরজার ঘন্টি বাজলো। খুলতেই দেখে কুরিয়ার বয়ের হাতে একটা ছোট্ট বাক্স। আবিরকে দেখেই বলে,
স্যার, এটাই তো আপনার মানে আলফাজ সাহেবের বাড়ি, তাই না? হুম। আবিরকে? আমি? ও, আপনার নামে পার্সেল এসেছে, এই নিন বক্স, আর সাইন করুন। আবির সাইন করে দেয়, ছেলেটা চলে যায়। আবির বক্সটা দেখতে থাকে। বক্সটা তেমন ভারী না, আবার খুব হালকাও না। আবির নিজের রুমে আসে, প্যাকেজিং খুলে ফেলার পর দেখা গেল ভেতরে একটা ছোট্ট মোবাইল ফোন, সস্তা ধরনের বাটন ফোন, মানে পুরনো চাইনিজ সেট। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আবির, মনে মনে বলে, কে পাঠালো এমন ফোন? আর কেনই বা পাঠালো? নেহা নাকি অন্য কেউ? ভাবতে ভাবতে আবির ফোনটা অন করে। ফোনের ভেতরে একটা সিম আগে থেকেই দেওয়া আছে, আবার কন্ট্যাক্ট লিস্টে ঢোকে। সেখানে মাত্র একটি নাম্বার সেভ করা, কল মি নামে। আবিরের কৌতূহল জাগলো। এরকম ঘটনা তো সিনেমায় হয়, বাস্তবে না। কিন্তু কে হবে? তবুও দ্বিধা না করে সে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ হলো। প্রথমে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর এক মেয়েলি কণ্ঠ শোনা গেল। তবে কণ্ঠটা যেন ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া, মানে কেউ যেন তার সত্যিকারের ভয়েস লুকাচ্ছে। হ্যালো, কে বলছেন? আপনার জীবন হুমকির মুখে। আবির হকচকিয়ে গেল। মেয়েটা কোনো কথা ছাড়াই এভাবে অদ্ভুত কোনো কথা বলবে সে বুঝতে পারেনি। আবির কিছুটা ভয় নিয়ে বলে, মানে কি? আপনি কে? ওপাশ থেকে মেয়েটি দ্রুত বলল, বেশি কথা বলার সময় নেই। আপনার ফোনে আড়ি পাতা আছে, মানে আপনার ফোনে যখন কল আসে তখন আপনি সহ অন্যজন শুনতে পায়। তাই এই নতুন ফোনে যোগাযোগ করলাম। সাবধান হন, আপনার চারপাশে বিপদ ঘনিয়ে আসছে। কাউকে এই ফোনের কথা জানাবেন না, কাউকেই না। আমি আবার যোগাযোগ করব। এরপরই কল কেটে গেল। আবির আবার কল ব্যাক করার চেষ্টা করলো, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। অনেকবার কল দিল সে নাম্বারে, কিন্তু ফোনটা বন্ধ। আবিরের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কে এই রহস্যময় কণ্ঠ? কেন তাকে সতর্ক করছে? নেহা আগেই সতর্ক করেছিল যে তার সাথে সম্পর্ক রাখার মানেই শত্রু তৈরি করা। তাদের সম্পর্কের কথা জানাজানি হলেই বিরোধী পক্ষ তাকে সবসময় টার্গেটে রাখবে। কিন্তু এটা কি বিরোধীদের ষড়যন্ত্র, নাকি আসলেই কেউ তাকে সাহায্য করতে চাইছে, নাকি এটা ট্র্যাপ? এমনিতে আবিরের আরও একটি ফোন আছে, সেটা দিয়েই নাফিজের সাথে ওর যোগাযোগ। আর পাবলিকলি যে ফোন সেটা নেহা জানে, সবাই জানে। তবে এখন সবচেয়ে কঠিন প্রশ্ন, এই ফোনের কথা কি সে নেহাকে জানাবে? কিন্তু অচেনা মেয়েটি স্পষ্টভাবে বলেছে কাউকে না জানাতে। অথচ নেহা ছাড়া আবির কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। মানে আবির এটাই নেহাকে দেখায়। তার মনের ভেতর ভয়, সন্দেহ, ভালোবাসা, দায়িত্ব সব একসাথে ধাক্কা দিতে লাগলো। ওদিকে নেহা ব্যস্ত হয়ে পড়েছিল নির্বাচনের প্রস্তুতিতে। মিটিং, সভা, জনসংযোগ, দিনরাত ব্যস্ততা ওর লেগে আছে। আর এর মাঝেই সে আবিরকে চাপ দিচ্ছিল দ্রুত বিয়ের জন্য। নেহা আবিরকে বলে, আবির, আগামী নির্বাচনের আগে আমাদের বিয়ে হয়ে গেলে সেটা একটা শক্ত বার্তা দেবে সবাইকে। তুমি আমার পাশে থাকছো। আমি শুধু রাজনীতির মানুষ নই, একজন নারীও। জনগণ সেটা দেখবে। আমি তোমাকে সাথে রাখতে চাই। আবির মৃদু হেসে মাথা নেড়ে বলে, আমি প্রস্তুত আছি নেহা, শুধু মায়ের মনটা একটু নরম হলে। তোমার মা আমাদের মেনে নেবে, সময় দাও। তবে আমাদের সময় খুব বেশি নেই। তোমার মা আমাকে মেয়ে হিসেবে দারুণ পছন্দ করে, তুমি শুধু হ্যাঁ বললেই হবে। কিন্তু মা। আবির তখন দ্বিধায় ভুগতে থাকে। একদিকে মায়ের অনীহা, অন্যদিকে নেহার দৃঢ়চাপ। এর মাঝেই সেই রহস্যময় ফোন কথা তার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। রাতে আবির ঘুমোতে পারছিল না। বারবার কানে ভেসে আসছিল মেয়েটির কণ্ঠ, আপনার জীবন হুমকির মুখে। এটা কি নিছকে ভিত্তি প্রদর্শন, নাকি সত্যি কেউ তার পিছু নিয়েছে? আবির চাইলেই সব ট্র্যাক করতে পারবে, কিন্তু আবির চাচ্ছে না এত সহজে গেমটা শেষ হোক। আবির চেয়েছে এটা শেষ অবধি যাক। সেজন্যই আবিরের চিন্তার শেষ নেই। সেদিন থেকে আবির লক্ষ্য করতে শুরু করলো কিছু অস্বাভাবিক বিষয়ে।
প্রায় সে দেখেছে রাস্তার কোনায় কিছু অচেনা মানুষ দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। গাড়ি নিয়ে বেরোলে একটা কালো গাড়ি যেন দূর থেকে অনুসরণ করছে। রাতে জানালার ওপাশ থেকে ছায়ার মতো কিছু নড়াচড়া দেখছে। এসব কি তার কল্পনা নাকি সত্যিই কেউ তাকে নজরে রেখেছে? আবিরের মা কিছুটা টের পাচ্ছিলেন ছেলের অস্থিরতা, হঠাৎ চমকে ওঠা, গভীর চিন্তায় ডুবে থাকা। সবকিছু তার মায়ের চোখ এড়ায়নি। তিনি বলেই ফেললেন, আবির, তোর চোখে ভয় দেখছি, কি হয়েছে? আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না মা, শুধু নেহার রাজনীতির কারণে আমি মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি। আবিরের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ, আমি প্রথম থেকেই বলেছি রাজনীতিদের বিশ্বাস করিস না। তাদের জীবনে ভালোবাসা, শান্তি থাকে না, শুধু থাকে ক্ষমতার খেলা। আবির চুপ করে গেল। মাকে সত্যটা বলতে গিয়েও পারল না। দুপুরের এই সময়টা সাধারণত শহরের রাস্তায় কিছুটা হালকা থাকে। মানুষজন অফিসে ঢুকে পড়েছে। স্কুল কলেজ ছুটির ভিড়ও তখন থেমে গেছে। অথচ আজকের দুপুরটা যেন উল্টো হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় তাকালেই দেখা যাচ্ছে অসংখ্য গাড়ির স্রোত। সিএনজি, বাস, মোটরসাইকেল সব মিলে অদ্ভুত এক জ্যামের সৃষ্টি হয়েছে। আবির বারবার নিজের চোখ ঘষে বুঝতে চাইল, এ কি সত্যি এত গাড়ি, নাকি তার অস্থির মনে কেবল তাই মনে হচ্ছে। তার ফুসফুসে যেন ঠিকমতো কাজ করছে না। শ্বাস নিতে গিয়ে বুকটা হাহাকার করছে, হাঁপাচ্ছে, দম টানছে, তবুও প্রশান্তি মিলছে না। রাস্তাঘাটগুলো আজ তার কাছে মনে হচ্ছে অচেনা, অপরিচিত। এতবার এই পথ পেরিয়েছে, তবুও মনে হচ্ছে প্রতিটি মোড়, প্রতিটি দোকান, প্রতিটি পোস্টার যেন নতুন, যেন তাকে সন্দেহের চোখে দেখছে। সে বুঝতে পারছে সব কিছু বদলে গেছে একটি মাত্র খবরে। কাঁটাবনের কাছে আজ একটি রাজনৈতিক সম্মেলন ছিল। নেহা সেখানে প্রধান বক্তা হিসেবে হাজির হয়েছিল। মঞ্চে তার উপস্থিতি ছিল মূল আকর্ষণ। তার বক্তব্য শুরু হওয়ার পর থেকে জনতার ভিড় তুমুল করতালিতে মেতে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল ভয়ঙ্কর ঘটনা। জনতার ভিড় চিরে কোথাও থেকে ভেসে এলো এক কর্ণবিদারক শব্দ। সেটা গুলির শব্দ। এক সেকেন্ডের জন্য যেন সময় থমকে গেল। মানুষের চিৎকার, দৌড়ঝাঁপ, মঞ্চের অস্থিরতা সবকিছু মিলিয়ে ভয়াবহ এক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেই সাথে সারা দেশে একটাই খবর ছড়িয়ে পড়ে, একজন স্নাইপার দূর থেকে নেহাকে নিশানা করে গুলি ছুড়েছে। কতটা আঘাত লেগেছে, কি অবস্থা, কেউ নিশ্চিতভাবে বলতে পারল না। কেবল জানা গেল নেহাকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আবির খবরটা শোনার পর থেকে পাগলের মতো হয়ে গেছে। তার মাথায় কেবল একটাই কথা ঘুরছে, নেহাকে দেখতে হবে। ও বেঁচে আছে তো? কেমন আছে? আঘাত গুরুতর হয়েছে কিনা? সে কয়েকবার নেহার ফোনে কল দিয়েছে, কিন্তু কেউ ধরেনি। প্রতি সেকেন্ড তার কাছে হয়ে উঠেছিল অসহনীয়। কানে যেন বারবার বাজছিল গুলির শব্দ। বুকের ভেতর হাহাকার হচ্ছিল। নাফিসকে কল দেয় আবির। নাফিস রিসিভ করে। হ্যালো স্যার। তোমাদের সবাইকে মেরে ফেলবো আমি যদি নেহার কিছু হয়। স্যার, আমার একটা ভুল করেছিলাম। আমাদের টিমের গাফিলতির কারণে আমরা নিয়াম ম্যামকে ঠিক মতো দেখাশোনা করতে পারিনি। শাট আপ, ব্লাডি ফুল এভরিওয়ান। স্যার, কুল ডাউন। আমরা খোঁজ বের করেছি কে ছিল কিলার আর কে পাঠিয়েছে। তোমাদের সবাইকে আমি পরে দেখছি। আবির ফোন কেটে দেয়। কি করবে সে বুঝতে পারে না। অবশেষে সে আর থাকতে পারে না। একটা সিএনজি ধরে বেরিয়ে পড়ে নেহার উদ্দেশ্যে, কিন্তু তীব্র জ্যামে আটকে যেতে হলো। মিনিটগুলো যেন বছর হয়ে যাচ্ছিল। চারপাশে হর্ন, মানুষের চিৎকার, গরম হাওয়া সবকিছু তাকে যেন দম বন্ধ করে মারছিল। এক পর্যায়ে আর থাকতে না পেরে সে সিএনজি ছেড়ে রাস্তায় নেমে দৌড়াতে শুরু করে। কত দূর দৌড়াচ্ছে, কতক্ষণ দৌড়াচ্ছে সে জানে না, শুধু জানে তার এখন নেহার কাছে পৌঁছাতে হবে। আবির ক্লান্ত, ঘেমে নিয়ে হাঁপাতে হাঁপাতে যখন নেহার বাড়ির সামনে পৌঁছালো, তখন ভেতরে বাইরে অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায়। নেহার বাড়ির সামনের রাস্তায় ভিড় জমে গেছে। সাংবাদিক, কৌতূহলী মানুষ, রাজনৈতিক কর্মী।
প্রতিবেশীরা যেন সবাই ভিড় করে এসেছে। পুলিশের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, নিরাপত্তা রক্ষীরা ব্যস্ত লোকজন সামলাতে। আবির ভিড় ঠেলে একে গেল। অন্য সবাইকে আটকে রাখা হচ্ছিল, কিন্তু তাকে দেখে কেউ আটকায়নি, কারণ এই বাড়ির মানুষজন তাকে চেনে, এমনকি সিকিউরিটি গার্ডরাও জানে। সবাই জানে এই আবির নেহার জীবনের খুব কাছের মানুষ। গেট পার হয়ে ভেতরে ঢুকলো আবির। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তার বুকের ধুকপুকানি বাড়ছিল। প্রতিটি ধাপ যেন এক একটি যুদ্ধের মতো মনে হচ্ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে যা দেখলো, মুহূর্তেই যেন বুকটা থেমে গেল আবিরে। ড্রয়িং রুমের ভেতরে কয়েকজন মানুষ বসে আছে, কারো মুখে উদ্বেগ, কারো কপালে ঘাম জমে আছে। ঘরের কোণার সোফায় বসে আছে নেহা। নেহা একদম ঠিক আছে, মানে সে জীবিত, বসে আছে সবার সাথে। মুহূর্তের জন্য আবির যেন নিঃশ্বাস ফিরে পেল, কিন্তু সেই নিঃশ্বাসও স্থির হলো না, কারণ নেহার মুখে ক্লান্তি, চোখে ভয়ের ছাপ, গালে হালকা আঁচড়ের দাগ লেগে আছে। তার বাবাও সেখানে দাঁড়িয়ে আছেন, কপাল কুঁচকে রাগ, চিন্তা, অস্থিরতায় মিশ্রিত চেহারা নিয়ে। ঘরে উপস্থিত সবাই একসাথে ঘুরে তাকালো আবিরের দিকে। তাদের চোখে অবাক দৃষ্টি। এভাবে হঠাৎ ছুটে আসা এক মানুষ, চোখে ভয়ের ছাপ, হাঁপাতে থাকা মুখ ওর। নেহার বাবা আবিরকে দেখলো। সবাই ততক্ষণে চুপ হয়ে গেছে, কারণ বাড়িটা মন্ত্রীদের সভা বসেছে এক প্রকার। আবিরের মতো সাধারণ কাউকে দেখে সবাই চুপ। আবির তখন আর কিছু ভাবলো না। সবার সামনে সে সরাসরি নেহার দিকে এগিয়ে তাকে জড়িয়ে ধরল। কতখানি ঠিক কাজ করেছে সে ভাবেনি। সে কে কি বলবে বা কে কি ভাবছে সেসব ওর দেখার সময় নেই। তার মনে হয়েছে যদি এখন নেহাকে বুকের ভেতরে না টেনে নেয় তাহলে সে নিঃশ্বাস নিতে পারবে না। প্রথমে নেহা বিস্মিত হলো, সবাইও অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। সবাইকে আবার অবাক করে দিয়ে মুহূর্তের মধ্যে নেহা নিজেও আবিরকে শক্ত করে আঁকড়ে ধরলো। আবির বলে, তুমি ঠিক আছো নেহা? আমি পাগল হয়ে যেতাম যদি জানতাম তুমি ঠিক নেই। আবিরের কথা শুনে নেহা কিছুটা হাসে, তার কণ্ঠে কেঁপে উঠল, ফিসফিস করে বলল, আরে বাবা, আমার কিছু হয়নি, বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। দেখো আমি একদম ঠিক আছি। এত হাঁপাচ্ছ কেন? ঘেমে একদম অবস্থা খারাপ করেছো। নেহার কথাতে আবিরের বুকের ভেতরের অগ্নিঝড় তখনও যেন থামছে না। তার চোখের সামনে বারবার ভেসে আসছে সেই খবর, নেহার উপর স্নাইপার গুলি ছোড়া হয়েছে। সে মাথা নাড়ালো, চোখ ভিজে ওঠে আবিরের। তার গলা ভারী হয়ে এলো, যেন নেহাকে বলে, আমি তোমাকে দেখতে না পারলে পাগল হয়ে যেতাম। আমি জানতাম না তুমি। কথাগুলো শেষ করতে পারলো না আবির। নেহা তার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, শোনো, গুলি আমাকে স্পর্শই করেনি, আমার পাশে গিয়ে লেগেছে। আমি শুধু পড়ে গিয়েছিলাম, সবাই ভেবেছে গুলি লেগেছে, তো আল্লাহর রহমতে কিছু হয়নি তো। আবির অবিশ্বাসী চোখে তাকিয়ে বলল, তুমি সত্যি? নেহা হেসে দেয়, আর এটাই যেন ক্লান্তির ভেতরে এক আশ্বস্ত করা হাসি। সত্যি কিছু হয়নি। নেহার কথায় আবির যেন একটু ভালো অনুভব করে। ঘরের ভেতরে উপস্থিত সবাই তখনও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কেউ কেউ চোখ সরিয়ে নিয়েছে, কেউ বা হালকা কাশির ভান করছে। তাদের সামনে এই দুই তরুণ তরুণীর আবেগপ্রবণ মিলন যেন অদ্ভুত এক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। নেহার বাবা কপাল কুঁচকে আবিরের দিকে তাকালেন। তার চোখে উদ্বেগ, কিছুটা রাগও আছে, কিন্তু মেয়ের চোখে প্রশান্তির ছাপ দেখে তিনি কিছু বললেন না। একজন কর্মী এগিয়ে এসে বলল, ডাক্তাররা আসছেন স্যার, প্রেস কনফারেন্সে নিয়েও নির্দেশ এসেছে। ঘরে আবার আলোড়ন উঠল, কিন্তু আবির আর নেহা তখনও একে অপরের চোখে ডুবেছিল। আবিরের মাথায় তখনও ঘুরছে ভয়ের স্রোত। যদি গুলি সত্যিই নেহাকে লাগাতো, যদি আজকের দুপুরেই সব শেষ হয়ে যেত। নেহা তার চোখে চোখ রেখে বলল, আবির, এটাই রাজনীতির বাস্তবতা। ভয়, ষড়যন্ত্র, আক্রমণ সবই আছে। তুমি যদি আমার পাশে থাকতে চাও তবে সব সহ্য করতেই হবে। আবির কেঁপে উঠল, তার বুকের ভেতর ভালোবাসা আর ভয় দুই গলাগলি করছে। সে জানে না ভবিষ্যৎ কি, শুধু জানে আজকের দুপুর তাকে বদলে দিয়েছে। ঘরের বাইরে ভিড় বাড়ছে, সাংবাদিকদের ক্যামেরা
ফ্লাশ ভেতরে এসে পড়ছে। রাজনৈতিক কর্মীরা স্লোগান দিচ্ছে, পুলিশের গাড়ির সাইরেন বাজছে। সব কিছুর মাঝেও আবির আর নেহা দাঁড়িয়ে আছে, একে অপরকে আঁকড়ে ধরে। ভবিষ্যৎ অনিশ্চিত, ভয়ঙ্কর, রক্তাক্ত হতে পারে, তবুও তারা জানে এই মুহূর্তে একে অপরকে সবচেয়ে বেশি দরকার। ঘরে ঢুকে আবির যেন সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতক্ষণ সে নিজের ভেতরে ঝড়কে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু যখন চোখের সামনে নেহাকে দেখতে পায় তখন আর সে কিছু ভেবে উঠতে পারল না। সে সরাসরি এগিয়ে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে চুমু খায় ঠোঁটে। যেন সেই আলিঙ্গন ছাড়া তার শ্বাস প্রশ্বাস চলবে না, যেন সেই স্পর্শ ছাড়া সে নিশ্চিত হতে পারছিল না নেহা বেঁচে আছে, তার সামনে দাঁড়িয়ে আছে, সত্যি জীবিত আছে কিনা। ঘরে উপস্থিত মানুষগুলো মুহূর্তে চুপ হয়ে গেছে। কে কি বলবে কেউ বুঝতে পারল না। নেহার বাবা, পরিবারের সব ঘনিষ্ঠ আত্মীয়, রাজনৈতিক সহকর্মী, সবার সামনে এমন এক দৃশ্য তৈরি হলো যা অস্বস্তিকর হলেও অদ্ভুতভাবে স্পর্শকাতর। প্রথমে নেহা নিজেও হতভম্ব হয়ে গিয়েছিল, তার শরীর জমে গিয়েছিল, চোখে বিস্ময় ফুটে ওঠে। কিন্তু কয়েক মুহূর্ত পর যখন আবিরের বুকের ভেতরের কম্পন, তার কণ্ঠহীন কষ্ট, তার কাপা নিঃশ্বাস নেহা অনুভব করলো, তখন সেও নীরবে তাকে জড়িয়ে ধরে অজান্তে, তারপর বলে, আরে বাবা, আমার কিছু হয়নি, বিশ্বাস করো আবির, কিছু হয়নি। এই দেখো, আমি একদম ঠিক আছি, টেনশন করো না তো। আবিরের কাছে নেহার এই কথাগুলো ছিল শান্তির মতো, কিন্তু আবির তখনও কাঁপছিল। তার বুকের ভেতর জমে থাকা ভয়ের ঢেউ তখনও থামেনি। কতক্ষণ তারা এভাবে দাঁড়িয়েছিল কেউ জানে না। সময় যেন অন্য ছন্দে বয়ে যাচ্ছে। আবির পরে মনে করলেও ঠিক বলতে পারবে না কত মিনিট বা কত সেকেন্ড পরে সে নিজেকে নেহার কাছ থেকে আলাদা করে। যখন সে অবশেষে নেহার চোখে চোখ রাখে তখন খেয়াল করলো ঘর একেবারে ফাঁকা হয়ে গেছে, সবাই নিঃশব্দে সরে গেছে। হয়তো ইচ্ছে করেই তারা বেরিয়ে গেছে এই দুই মানুষকে একা থাকার সুযোগ করে দিতে। আবির কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, আর নেহা তার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে বলল, আমার বাচ্চাদের মতো আচরণ করে কেউ? সবার সামনে আমাকে এভাবে জড়িয়ে ধরলে, আবার চুমুও দিলে। আমি লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম। আবির তখন নিজেকে কিছুটা সামলে নিয়েছে, তবুও তার গলায় ভেজা ভাব লেগে রইল। সরি, আসলে আমি তুমি কি? জানি না, নিজেকে ধরে রাখতে পারিনি। বারবার মনে হচ্ছিল যদি তোমার কিছু হয়ে যেত। আবিরের গলার স্বর থেমে গেছে, চোখে জমে থাকা আতঙ্ক কথাগুলো শেষ হতে দিল না। নেহা দীর্ঘক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল, তারপরও হঠাৎ এগিয়ে এসে তার ঠোঁটে এক গভীর চুম্বন এঁকে দেয়। চুম্বন এতটাই গভীর, এতটাই নিখাত ছিল যে মুহূর্তের জন্য বাইরের পৃথিবী যেন থেমে গেল। কিছুক্ষণের মধ্যেই নেহা আবিরকে টেনে নিল ভেতরে আরও এক কক্ষে। তাদের ভেতরের ঝড় তখনও বাঁধ ভাঙে। তারা একে অপরকে এমনভাবে ভালোবাসতে লাগলো যেন এই দুনিয়া কাল বলে কিচ্ছু নেই। সন্ধ্যার কিছু পর নেহা নিজেকে গোছালো। বাইরে ভিড় জমেছে, সাংবাদিকরা অপেক্ষা করছে। নেহা আসে বাইরে, সে সাহসী কণ্ঠে সবাইকে জানালো, সব ঠিক আছে, আমার শরীরে কোনো আঘাত লাগেনি। হামলা হয়েছিল, কিন্তু স্পাইপারের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কে এই হামলার পেছনে আছে আমি খুঁজে বের করব। আমি মোটেও ভীতু নই, বরং এখন থেকে আমার কাজ আরো বেশি উত্তম আর সততার সাথে চালিয়ে যাব। ক্যামেরার ফ্ল্যাশে তার দৃঢ় মুখ ফুটে উঠল। চারপাশে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নেহার দিকে। আবির দূর থেকে তাকিয়ে দেখছিল আর ভাবছিল এই মেয়েটি তার নেহা, যে কিনা মৃত্যুর মুখোমুখি হয়েও ভয় পায় না। সেদিন রাতে আবির আর ফিরে যেতে পারল না, সে নেহার বাসাতেই থেকে গেল। তার এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে ইচ্ছে করছিল না নেহাকে। রাত নামলো, শহরের কোলাহল ধীরে ধীরে কিস্তিমিত হলো। ঘরের ভেতরে আলো নিভে এলো। নেহার ঘরের ঝুল বারান্দায় তারা দুজন বসে, আকাশে অসংখ্য তারা জ্বলছে, দুজনের হাতে কফির মগ, চোখে হাজারো প্রশ্ন, বুকের ভেতর গোপন আগুন বইছে। নেহা ধীরে ধীরে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি যে কাজটা করলেন এতগুলো মানুষের সামনে, সেটা কি ঠিক হয়েছে? আমার বাবা ছিল, তার বন্ধুরাও ছিল, তারা কি ভাবলো বলুন তো? পিএমও ছিল, কিন্তু
যা খুশি ভাবুক, আমার বউ বলে কথা। মিস্টার, এখনো বউ হয়নি তো আমার। হওনি, হবে, খুব শিগগিরই হবে। আমি তো তোমাকে নিজের বউই মনে করি, আর তুমি যদি সেটা না ভাবতে তাহলে ওই কাজ। আবিরের কথা শেষ করতে পারল না, নেহা তৎক্ষণাৎ বলল, এই বেয়াদব, চুপ। বারে, তুমি করতে পারো আর আমি বলতে পারি না? নেহার মুখ লাল হয়ে গেল, সে নিচু স্বরে বলল, এবার কিন্তু ভালো হবে না, একদম চুপ। এই সময় তোমার মাথা যেমন ঠিক ছিল না, আমারও ছিল না। ঠান্ডা মাথায় এসব কখনো ঘটতোই না, বুঝলে? আবির কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল নেহার দিকে। নেহা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, জানো, তোমার এই চেহারা দেখে আসলে আমি আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। জীবনে এত মানুষ আমাকে চেয়েছে, অনেকেই চেষ্টা করেছে, কিন্তু তোমার মতো কেউ কখনো আমাকে চায়নি। কেউ আমার ভেতরের মানুষটাকে এত তীব্রভাবে অনুভব করতেই পারিনি। আমি যেদিন তোমাকে তুলে নিয়ে এসেছিলাম, সেদিন মোটেও ভুল করিনি। নেহার কণ্ঠে যেন লুকোনো স্বীকারোক্তি দেখা যায়। আবির ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলো, আরেকবার চুমু খেলো নেহাকে। নেহা এবার বাধা দিল না, চোখ বুজে নীরবে আত্মসমর্পণ করলো। আবিরের মনে হলো আজকের এই রাত, এই আকাশ, এই ভালোবাসা সবই তাদের জন্য নতুন করে শুরু হওয়ার ইঙ্গিত বহন করছে। কিন্তু এই ভালোবাসার আড়ালেই যেন অদৃশ্য ভয় ঘাপটি মেরে বসে আছে। স্নাইপারের সেই গুলি যদি লক্ষ্যভ্রষ্ট না হতো, যদি নেহা আজ বেঁচে না থাকতো, আবিরের বুকের ভেতর সেই প্রশ্নগুলো তখনও ঘুরপাক খাচ্ছে। নেহা তার হাত ধরল শক্ত করে। চিন্তা করো না, আমি ভাঙবো না, আমি থামবো না। তুমি পাশে আছো তো? সব সময়। তারা দুজনেই জানে তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর। নেহার বেলাতে রাজনৈতিক খেলার, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, রক্তপাত সবকিছুই আছে, আর আবিরের বেলাতে তো আরো ভয়ঙ্কর কিছু। নেহা ভাবে আবিরের বিষয়ে সে সব কিছু জানে, কিন্তু আবিরের বিষয়ে নেহা আসলেই কিছু জানে না। তবে সেসব তো নেহার জন্য ভয়ঙ্কর না, কিন্তু এই মুহূর্তে তারা কেবল নিজেদের ভালোবাসায় ডুবে থাকতে চায়, যেন কেউ বিরক্ত করবে না। রাত কেটে গেল ধীরে ধীরে। ভোরের আলো যখন জানালা ভরে, তখনও তারা বারান্দায় বসেছিল। মানে সারাটা রাত ওরা বারান্দায় বসে কাটিয়েছে। আকাশে সূর্যের প্রথম আলোয় নেহার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আবির তাকিয়ে ভাবে এই মেয়েটি তার আগুনের পরশমণি। সে নেহার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি আমার জীবন, যাই হোক না কেন আমি তোমার পাশে থাকবো। নেহা আবিরের কথা শুনে জেগে যায়। সে মৃদু হেসে বলল, আমি জানি। তাদের ভালোবাসা তখন কেবল দুটি মানুষের সম্পর্ক ছিল না, সেটা হয়ে উঠেছিল প্রতিশ্রুতি, সংগ্রাম আর অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক যৌথ শক্তি। একদিন পর রাতের অন্ধকার শহর, টানা বৃষ্টি পড়ছে। রাস্তার ল্যাম্প পোস্টগুলো বৃষ্টির ফোঁটার ঝিলিকেই বারবার আলো কাঁপাচ্ছে। নেহার বাসার সামনে দাঁড়িয়ে আছে আবির। ভিজে শার্টটায় বৃষ্টির পানি জমে গেছে, কিন্তু তার চোখে এখন একরাশ স্থিরতা, যেন আজ রাতেই তার জীবনের সিদ্ধান্ত লিখে ফেলতে হবে। নেহা তার রুমে শুয়ে আছে। হঠাৎ ওর মোবাইলটা কাঁপলো একবার। তাকিয়ে দেখে আবির কল দিয়েছে। নেহা রিসিভ করে। আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে। আবির কথাটা বলেই কল কেটে দেয়। তখনই নেহা বিছানা থেকে উঠে জানালার কাঁচ সরিয়ে বাইরে তাকালো। আবির বাড়ির সামনে দাঁড়িয়ে। জানালা খুলতেই নেহার মুখ দেখা গেল। কিছুক্ষণ নেহা তাকিয়ে রইল আবিরের দিকে। বৃষ্টির ভেতর দাঁড়িয়ে থাকা আবিরের ভেজা মুখটা যেন কেমন অচেনা হয়ে গেল তার কাছে। সিকিউরিটি আবিরকে ভেতরে আসতে বলেছিল, কিন্তু আবির যায়নি। নেহা আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি ভেঙে নেমে এলো নিচে। সিকিউরিটিরা দূরে দাঁড়ানো। আবির আর নেহা দুজন দাঁড়ালো ভিজে রাস্তায়। চারপাশে কেবল বৃষ্টির শব্দ, যেন পৃথিবীতে আর কোনো শব্দ নেই, শুধু তারা দুজন। আবির হেসে বলল, তুমি জানো নেহা, এই বৃষ্টির ভেতর দাঁড়িয়ে তোমাকে প্রথমবার দেখলে মনে হয় আমার জীবনের সব ভুল, সব ক্লান্তি, সব শূন্যতা ভিজে গিয়ে সব ক্লান্তি মুছে যাচ্ছে। নেহা তার মুখের উপর থেকে ভিজে চুল সরিয়ে কাপা গলায় বলল, তুমি বৃষ্টিতে মাঝরাতে এখানে কেন এলে? যদি কিছু হতো আর ভিজে জ্বর আসবে তো, অসুস্থ হয়ে পড়বে।
অসুস্থ হওয়ার ভয়টা যদি তোমার ভালোবাসা দিয়ে সারতে পারি, তাহলে সে অসুখই আমার সবচেয়ে বড় আশীর্বাদ হবে। নেহা তার কথায় কিছু বলতে পারল না, শুধু লাজুক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। হঠাৎ আবির হাত বাড়িয়ে দিল নেহার দিকে, তারপর বলল, চলো পানিতে লাফালাফি করি। বৃষ্টির ভেতর ছোটবেলার মতো কোনো নিয়ম নেই, কোনো ভয় নেই, শুধু মজা হবে। তারপর শুধু আমি আর তুমি থাকবো, খুবই কাছে। ওরা হাসতে হাসতে বৃষ্টির ভেতরে লাফালাফি শুরু করে দেয়। দুজনে হাসছে, সেই হাসির শব্দ যেন আকাশের বজ্রপাতকেও ঢেকে দিচ্ছে। সেই মুহূর্তে আবির মনে মনে ঠিক করে ফেলে, এই মেয়েকে সে ছাড়বে না। জীবন যুদ্ধে যত ত্যাগী হোক, নেহাকেই তার জীবনের শেষ ঠিকানা করতেই হবে। পরের সপ্তাহ আবির পরিকল্পনা করে এবার সময় এসেছে নেহাকে সব বলার। মানে তাকে ভালোবাসি বলতে চায় আবির সরাসরি সবার সামনে, কোনো লুকোচুরি ছাড়া। তার পছন্দের রেস্টুরেন্টের ডিনারের জন্য নেহাকে আমন্ত্রণ জানায় আবির। জায়গাটা ওদের দুজনের জন্য বিশেষ জায়গা। আগেও দুবার এসেছিল এখানে, তবে প্রতিবার নেহা মুখ ঢেকে রেখেছিল ওড়না মাস্ক দিয়ে। এবার আবির চায় নেহা মুখটা যেন খোলা থাকে। সে চায় সবাই দেখুক এই মেয়েই তার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে। ঠিক সেই সময় নেহা ঢুকলো রেস্টুরেন্টের ভিতরে। কালো রঙের একটি শাড়ি পরেছে সে, চোখে হালকা কাজল দেওয়া, ঠোঁটে সাদামাটা রঙের লিপস্টিক, কিন্তু তবুও তার সৌন্দর্য যেন চারপাশের আলোকে ম্লান করে দিচ্ছে। আবির তাকিয়ে রইল নেহার দিকে। কিছু মানুষ নেহাকে দেখা মাত্রই চিনে ফেলেছে। কয়েকজন কাছে এসে ছবি তুলল, কেউ কেউ অটোগ্রাফও চাইল নেহার থেকে। আবির একটু অস্বস্তি বোধ করলেও কিছু বলল না। নেহার হাসি মাখা মুখ দেখে সে সব মেনে নিচ্ছে। ডিনার শেষের দিকে হঠাৎ আবির ম্যানেজারকে ইশারা করে, সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের আলো খানিকটা ম্লান হয়ে গেল। চারদিকে নরম আলো ছড়িয়ে পড়ে। মৃদু সুরে বাজতে শুরু করলো নেহার সবচেয়ে প্রিয় গান। নেহা অবাক হয়ে তাকালো চারপাশে। নেহা প্রশ্ন করলো, কি হচ্ছে আবির, এত আয়োজন কেন? আবির কোনো উত্তর দিল না। ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। টেবিলের কাছে এসে নেহার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আবির পকেট থেকে বের করলো একটি ছোট ভেলভেট বক্স। বক্সটা খোলার সঙ্গে সঙ্গে আন্টের ঝিলিক আলো কেটে চারপাশে ছড়িয়ে পড়ে। সাথে নেহার চোখও চমকে ওঠে। পুরো রেস্টুরেন্ট তখন নিস্তব্ধতা বহন করে। সব চোখ এখন কেবল নেহা আর আবিরের দিকে। সেই সাথে ক্যামেরাও যেন তাদের দিকে বন্দুকের মতো তাক করে আছে। আবির গানও থেমে গেছে। আবির এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলল, নেহা, আমি কখনো কবি হতে পারিনি, কিন্তু তোমাকে দেখে আমার ভেতরে প্রতিদিন কবিতা জন্ম নেয়। আমি কোনোদিন রাজনীতিবিদ হতে চাইনি, কিন্তু তুমি আমার জীবনের সব আইন তৈরি করে দিয়েছ। আমি কোনোদিন মন্ত্রী হতে চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে শুধু একটা অনুরোধ নিয়ে এসেছি। মাই ডিয়ার হোম মিনিস্টার, তুমি কি আমার ঘরের হোম মিনিস্টারের দায়িত্ব নেবে? নেহার চোখ ভিজে ওঠে, কেঁপে উঠল ওর ঠোঁট। মুহূর্তটা যেন স্থির হয়ে গেছে। চারপাশের মানুষ নিঃশ্বাস আটকে আছে, শুধু অপেক্ষা করছে নেহার উত্তরের জন্য। নেহা ধীরে ধীরে বলল, আবির, তুমি জানো আমি সব সময় ভেবেছি ভালোবাসা মানেই হয়তো কেবল একটা কল্পনা, কিন্তু তুমি আমার প্রতিটা কল্পনাকে বাস্তবতে রূপ দিয়েছো। তুমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা, আর আমি জানি তোমার হাতটাও আমার একমাত্র ঠিকানা। আবির চুপচাপ তখনও বসে আছে ফ্লোরে হাঁটু ভাঁজ করে। নেহা আবার কাপা গলায় যোগ করলো, হ্যাঁ আবির, আমি প্রস্তুত তোমার জীবনের হোম মিনিস্টার হতে। সেই মুহূর্তে করতালিতে ভরে গেল পুরো রেস্টুরেন্ট। সবাই দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। নেহার চোখে জল গড়িয়ে পড়ছে, আর আবিরের চোখে ঝিলিক ফুটলো। আবির আংটিটা নেহার হাতে পরিয়ে দেয়। দুইজন একে অপরকে জড়িয়ে ধরে, যেন পৃথিবীতে আর কিছু নেই, আছে শুধু তাদের ভালোবাসা। কিন্তু মানুষের জীবনে সুখের পরিমাণ সবসময় দীর্ঘ নয়, সীমিত হয়ে থাকে। আর দুঃখ মানুষের যেন একটা বিরাট ভারী পাহাড়ের মতো। তাই ওদের সেই সুখের মুহূর্তটা দীর্ঘস্থায়ী হতে চাইল না। হঠাৎ কোথা থেকে ভেসে এলো ডং ডং করে ঘোরের তীব্র আওয়াজ। আবির ভুরু কুঁচকে তাকালো চারপাশে।
তারপর এক মুহূর্তেই কাঁচ ভাঙার শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। তারপর হুট করে একটা গুলির শব্দ শোনা যায়। আবির বুকের ভেতর হঠাৎ আগুনের মতো ব্যথা ছড়িয়ে গেল। ওর সাদা শার্ট লাল হয়ে উঠল রক্তে। আন্টিটা তখনও হাতে আঁকড়ে ধরে আছে আবির, কিন্তু পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যেন ওর। নিচে পড়ে যাওয়ার আগেই সে শুনতে পেল নেহার চিৎকার। চারপাশে মানুষ আতঙ্কিত হয়ে ছুটে বেড়াচ্ছে। নেহা দৌড়ে আসছে তার দিকে। আবিরের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে শুরু করছে। শেষ মুহূর্তেই শুধু একটা প্রশ্ন ভেসে উঠল তার মনে, নেহা কি হ্যাঁ বলেছিল? তারপর চোখ বন্ধ হয়ে গেল আবিরের। সে ধপ করে পড়ল ফ্লোরের উপর। নেহা দৌড়ে এসে আবিরকে আঁকড়ে ধরে। চিৎকার করে নেহা তার সিকিউরিটিদের ডাক দেয়। সে সময় নাফিজও দৌড়ে আসে। নেহার পাশে এসে আবিরকে ডাকে, স্যার স্যার উঠুন স্যার, কিচ্ছু হবে না আপনার, আমি সব ঠিক করে ফেলবো। স্যার আমাকে মাফ করে দিন, আমাদের গাফলতির জন্য আজকে আপনার গুলি লেগেছে। নেহা বুঝতে পারে না এই অচেনা ছেলেটি কি বলছে, কিন্তু যা বলছে তা আবিরের পক্ষেই। তাই নেহা চুপ হয়ে গেল। নেহার সিকিউরিটিরা এসে আবিরকে তুলল। নাফিজও সেখানেই ছিল। সবাই একসাথে আবিরকে নিয়ে বের হয় সেখান থেকে। নেহার মাথা যেন কাজ করছে না। ভাবনাতে একটাই কথা, তার জন্যই হয়তো আবিরকে আজ মরতে হচ্ছে। আবির হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলো এমন এক জায়গা যেখানে তার জীবনে আগে কোনো দিন আসা হয়নি। জায়গাটা একেবারেই চিনতে পারছিল না। চারপাশে কেমন যেন ধোয়া ধোয়া পরিবেশ। চোখ যত দূরেই যাক না কেন সব কিছু ঝাপসা দেখাচ্ছে, যেন পৃথিবী মুছে গিয়ে শুধু অস্পষ্টতার একটা প্রলেপ ছড়িয়ে আছে। সে ভাবতে চেষ্টা করে এখানে কিভাবে এলো সে, কিন্তু কোনো উত্তর নেই। সে কি ঘুমাচ্ছে, না স্বপ্ন দেখছে, নাকি মৃত্যু আর জীবনের মাঝামাঝি কোথাও এসে আটকে গেছে? এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেই অজানা। চারপাশে তাকিয়ে আবির আরও বিস্মিত হলো। কোথাও কোনো শব্দ নেই, নেই মানুষের কোলাহল, নেই প্রকৃতির আওয়াজ, শুধু হালকা বাতাসের ঝিরিঝিরি শব্দ, যা আবার মনে হয় কেবল তার কানেই বাজছে। সে একটা কাঠের বেঞ্চে বসে আছে। বেঞ্চটা কত পুরনো তাও বোঝা যায় না। সময় কতক্ষণ ধরে কেটে গেছে আবির ঠিক মনে করতে পারলো না। হয়তো কিছু মিনিট, আবার হয়তো ঘন্টার পর ঘন্টা। কিন্তু কেন বসে আছে সে, এই প্রশ্নেরও কোনো উত্তর নেই। মনে হচ্ছিল সে জন্ম থেকেই যেন এখানেই বসে আছে। হঠাৎ তার দৃষ্টি গেল দূরের দিকে। কুয়াশার ভেতরে থেকে কারো অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। আবির চোখ ছোট করে তাকিয়ে রইল সেদিকে। অবয়বটা কাছে আসার সঙ্গে সঙ্গে স্পষ্ট হলো। শেষে একজন মেয়ে, পরনে জিন্স আর সাধারণ একটা টি শার্ট পরা তার। আবিরের বুক হঠাৎ কেঁপে উঠল। কে এই মেয়ে? তার মনে হলো সে উঠে দাঁড়ায়, এগিয়ে যায়, কিন্তু আবার মনে হলো দাঁড়ানোর দরকার নেই। যেহেতু মেয়েটি এই দিকেই এসেছে, সে বরং অপেক্ষা করতে। কিছুক্ষণ পর মেয়েটি এসে দাঁড়ালো তার ঠিক সামনে। আবির স্তব্ধ হয়ে গেল। এ যে কোনো অপরিচিত নয়, এ তো তার অতীতের মানুষ, তার জীবনের প্রথম প্রেমিকা ইরা। আবির বিস্ময় ইরার দিকে তাকিয়ে রইল। কত বছর হয়ে গেল শেষ দেখা হওয়ার পর। ইন্টারমিডিয়েটে শেষ হওয়ার পর তার কখনো তাদের দেখা হয়নি। তারপর জীবনের ভিড়ে হারিয়ে গিয়েছিল দুজন। আবির কেবল শুনেছিল ইরা নাকি অন্য শহরে চলে গেছে পড়াশোনার জন্য। তারপর এক সময় বিয়েও হয়ে গেছে। কিন্তু আজ এই অচেনা স্থানে, এই নিস্তব্ধতায় ইরা কেন, কিভাবে? ইরা মৃদু হাসি দিয়ে তার পাশে এসে বসলো বেঞ্চে, যেন কোনো দিনই তাদের দূরত্ব তৈরি হয়নি। নরম গলায় সে বলল, এখনো কি আমার উপর রাগ করে আছো আবির? আবির কিছুটা চমকে উঠল। প্রশ্নটা খুব পরিচিত, কিন্তু এত অচেনা পরিবেশে শুনে অদ্ভুত লাগছিল। এই জায়গায় এসে এসব প্রশ্ন? আবির ঠান্ডা গলায় উত্তর দিল। ইরা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, জানি জায়গাটা আমার প্রশ্নের জন্য বেমানান, তবুও মনে হলো জিজ্ঞেস করি। আমার কেন জানি মনে হয় তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে না।
আমি যা করেছি তোমার সঙ্গে? আবিরের ভেতরে জমে থাকা ক্ষতগুলো যেন হঠাৎই নড়ে উঠল। সত্যিই তো, এতদিনেও সে ইরাকে ক্ষমা করতে পারেনি। সেই কষ্ট, সেই বিশ্বাসঘাতকতা তাকে তাড়া করেছে সারা জীবন। হ্যাঁ, হয়তো কোনো দিনই পারবো না। আমার ভেতরে তোমাকে নিয়ে একটা ঘৃণাবোধ সবসময় ছিল, আজও আছে। হয়তো। এই ঘৃণার জন্যই তুমি কোনোদিন পুরোপুরি সুখী হতে পারোনি। যতদিন আমাকে ঘৃণা করবে ততদিন তোমার শান্তি নেই। তাই নাকি? তা তুমি শান্তি পাবে, বিশেষ করে আমার সঙ্গে যেভাবে আচরণ করেছিলে? না, আমিও শান্তি পাইনি, হয়তো কোনোদিন পাবও না। এই আমার কৃতকর্ম, এর শাস্তি যে আমাকে পেতেই হবে। কিন্তু তুমি তো অন্যায় করনি আবির, তবে তুমি কেন কষ্ট পাবে? তুমি চাইলে এখনই মুক্তি পেতে পারো। আবিরের মনে তীব্র বিদ্রুপের হাসি ফুটে উঠল, তবে তা মুখে প্রকাশ করে না। তাহলে এখন তুমি আমার শান্তির জন্য ভাবছো? ইরা আবিরের প্রশ্নের কোনো উত্তর দিল না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কুয়াশার মধ্যে মিলিয়ে যাওয়ার মতো পায়ে পায়ে দূরে হাঁটতে লাগলো ইরা। আবির কয়েকবার ডাক দিল তাকে, ইরা দাঁড়াও, শোনো। কিন্তু আবিরের মনে হলো সে আর কিছুই শুনছে না, একবারও পিছনে তাকালো না। একসময় দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। আবির আবার একা হয়ে গেল সেই জায়গাতে। সেই নিস্তব্ধতা হঠাৎ যেন আরও ভারী লাগতে শুরু করে। কিছুক্ষণ আগেও ইরার সঙ্গে কথোপকথন তাকে ব্যস্ত রেখেছিল, এখন সেই সঙ্গ হারিয়ে আবার সে নিঃসঙ্গ। তবুও মনে মনে একটা সত্য বারবার জাগতে থাকলো ওর, তুমি চাইলে মুক্তি পেতে পারো। আবির দীর্ঘশ্বাস ফেলল। ইরা ছিল তার স্কুল জীবনের গার্লফ্রেন্ড। তার জন্য আবির জেড টিচারের কাছে অনেক মারও খেয়েছিল। সেই ইরাকে ঘৃণা করতে করতে সে নিজের জীবনটাই তিক্ত করে ফেলেছে। ভালোবাসা যখন ছিল কখনো কষ্ট পেয়েছে, ভালোবাসা ভেঙে যাওয়ার পরও কষ্ট পেয়েছে, ঘৃণার মধ্যে থেকেও কষ্ট পেতে হচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? তার মনে হলো ঘৃণার মধ্যে আসলে কোনো মুক্তি নেই, এটা কেবল বন্দিত্বের মতো। আর সেই কারাগারের চাবি তার নিজের হাতেই, অথচ সে নিজেকে মুক্তি করেনি। নিঃশব্দ পরিবেশে আবিরের মনে হঠাৎ ভেসে উঠল অতীতের দৃশ্যগুলো। তখন তারা স্কুলে পড়ে, ক্লাস 10-এ একদিন কাকতালীয়ভাবে তাদের একসঙ্গ লাইব্রেরিতে বসতে হয়েছিল। ইরা তার দিকে তাকিয়ে এক এক রকম মিষ্টি হাসি দিয়েছিল। সেই হাসিটাই যেন নতুন এক পৃথিবী খুলে দিয়েছিল আবিরের সামনে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর অজান্তেই প্রেম। কতটা নির্ভেজাল ছিল সেই ভালোবাসা! ঘন্টার পর ঘন্টা কথা, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা, ছোট ছোট চিঠি বিনিময়, সব ছিল বিশেষ গুরুত্বের বিষয়। আবির মনে করেছিল এই তার পৃথিবীর সবচেয়ে সত্যিকারের সম্পর্ক। কিন্তু হঠাৎই সব কিছু ভেঙে গেল। ইন্টার শেষ হতেই ইরা তাকে কোনো ব্যাখ্যা না দিয়ে দূরে সরে যায়। আবির শুনেছিল সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। সেই খবর আবিরকে যেন ছিন্ন ভিন্ন করে দেয়। সেই থেকে শুরু হলো তার ভেতরে ঘৃণা। মনে হয়েছিল ভালোবাসা আসলে বিশ্বাসঘাতকতার আরেক নাম। কিন্তু আজ এই অদ্ভুত স্থানে ইরার মুখোমুখি হয়ে আবির উপলব্ধি করলো ঘৃণা তাকে কোনো শান্তি দেয়নি, বরং প্রতিদিন নতুন করে আঘাত করেছে। সে নিজেকে প্রশ্ন করলো, যদি আমি ইরাকে ক্ষমা করি তাহলে কি আমি মুক্তি হব? এরপর হঠাৎ আবির দেখতে পায় ক্রিস্টোফার দাঁড়িয়ে কিছুটা দূরে। গায়ে ওর কালো কোট, শরীরে বয়সের ছাপ স্পষ্ট, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আবিরের সামনে এগিয়ে আসে ক্রিস্টোফার। আবিরের পাশে বসলো, হাতে সিগারেট, তার মাথায় বড় একটা টুপি পরা। আবিরের দিকে তাকিয়ে বিদঘুটে একটা হাসি দিয়ে বলে, আবির, তোমাকে আমি নিজের ছেলের মতো ভালোবেসেছি, কিন্তু তুমি আমার পাশে শেষ মুহূর্তে থাকলে না। আমাদের কিন্তু আর দেখা হবে না। তবে চিন্তা করো না, তোমার জন্য এমন পাসপোর্ট ভিসা সব ব্যবস্থা রেখে দিয়েছি, তুমি চাইলেই সবখানে যেতে পারবে যে কোনো সময়। আমার সব কিছু এখন থেকে তোমার। নো মার্সিং এখন থেকে তোমার। তোমাকে এবার লিডারশিপ দিয়ে মুক্ত হলাম, তুমিও মুক্ত এবার।
তারপর হঠাৎ ক্রিস্টোফার চলে যায়। আবির যেন কিছু বলতে গিয়েও পারে না, কেবল তার মাথার ভেতরে মুক্তি, ক্ষমা এইসবই ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ তার মনে হলো ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে অতীতের ক্ষতকে মেনে নেওয়া। ইরা তাকে আঘাত করেছিল, সেটি মুছে যাবে না, কিন্তু সেই আঘাতকে আঁকড়ে ধরে বেঁচে থাকাও তো অর্থহীন। ক্রিস্টোফার তার উপর দায়িত্ব দিয়ে গেছে। ধীরে ধীরে আবিরের ভেতরের আলো জ্বলে উঠল, তার বুকের ভেতর থেকে যেন ভার নেমে যেতে লাগলো। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, মাফ করে দিলাম তোমাকে ইরা। এতদিনের জমে থাকা সমস্ত ঘৃণা, সমস্ত অভিমান আজ থেকে মুছে গেল। আমি তোমাকে ক্ষমা করলাম, আমি মুক্ত। মুহূর্তের মধ্যেই চারপাশে কুয়াশা যেন হালকা হতে শুরু করে, বাতাসে এক ধরনের প্রশান্তি বইতে থাকে। আবির বুঝল ইরা হয়তো চিরদিনের জন্য তার অতীতে থেকে যাবে, কিন্তু সেই অতীতের অন্ধকার আর তাকে বন্দি করে রাখতে পারবে না। ক্ষমা করা মানেই ভুলে যাওয়া নয়, বরং ক্ষমা মানেই মুক্তি। সেই মুক্তি আজ আবির পেল। বেঞ্চে বসে সে দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পড়ে, কিন্তু সেটা কষ্টের নয়, বরং মুক্তির আনন্দের অশ্রু। সে অনুভব করে বহু বছর পর আজ সে সত্যি হালকা, সত্যি শান্ত পাচ্ছে। আবির কিছুক্ষণ আগে ইরাকে বিদায় জানিয়েছিল সেই ধোয়া ঢাকা অদ্ভুত স্থানে। ভেবেছিল নীরবতা আবার তাকে ঘিরে ধরবে, কিন্তু হঠাৎই ঘটতে লাগলো এমন কিছু যা সে কোনোদিনও কল্পনাও করেনি। দূরে কোথাও থেকে হঠাৎ ভেসে এলো মানুষের অবয়ব। কুয়াশার ভেতর থেকে একে একে বেড়ে হয়ে আসতে লাগলো তারা চেনা মুখ। পুরনো মানুষ। প্রথমে এলো রাহাত, ক্লাস 9-এ তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু একদিন আবিরের সবচেয়ে গোপন কথাগুলো, তার প্রথম প্রেমের কথা হাসাহাসি করে সবার সামনে ফাঁস করে দিয়েছিল রাহাত। আবির সেই দিন থেকে ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। কষ্টটা এত গভীর ছিল যে আজও মনে করলে বুকটা হাহাকার করে ওঠে। কিন্তু আজ রাহাত দাঁড়িয়ে আছে তার সামনে, চোখে কোনো বিদ্রুপ নেই কোনো হাসাহাসি, শুধু নীরব অনুতাপ আছে। আবির চাইলেও রাগ করে থাকতে পারে না। সে ধীরে ধীরে মাথা ঝাঁকালো। তোমাকে মাফ করে দিলাম রাহাত। মুহূর্তেই রাহাতের অবয়ব কুয়াশার ভেতরে মিলিয়ে গেল। এরপর এলো মেহেদি, কলেজের সময়ের সহপাঠী। এক সময় দুজন মিলে কত স্বপ্ন দেখেছিল একসাথে বড় কিছু করার, কিন্তু যখন আবির বিপদে পড়েছিল মেহেদি প্রথমেই মুখ ফিরিয়ে নিয়েছিল। কষ্টটা তখনও গলগ্রহ হয়েছিল। মেহেদি আস্তে আস্তে এগিয়ে এসে শুধু বলল, ভুল হয়েছিল বন্ধু। আবির চোখে তাকিয়ে বুঝতে পারলো এখন তার প্রতিশোধের কোনো জায়গা নেই। ধীরে ধীরে তার ভেতর থেকে রাগ গলে যায়। মাফ করে দিলাম তোমাকেও। মেহেদি মিলিয়ে গেল আলোয়। এরপর একে একে আসতে লাগলো আরও কত মুখ। শৈশবের প্রতিবেশী রুবিনা, যে ছোটবেলায় আবিরকে নিয়ে সব সময় কটূক্তি করত। কামাল, পুরনো এক আত্মীয় যে প্রতিশ্রুতি দিয়ে কখনো পাশে দাঁড়ায়নি। সবাই আসছিল, সবাই তাকাচ্ছিল আবিরের দিকে। কারো চোখে অপরাধ বোধ, কারো মুখে নীরবতা। আবিরের কাছে সেই কষ্টটাও এতদিন আগুন হয়ে জ্বললেও আজ হঠাৎ যেন সেগুলোর ধুলোর মতো হালকা লাগতে শুরু করলো। সে বুঝলো ক্ষমা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্তি দেওয়া। সবাই মিলিয়ে গেল। আবার নিস্তব্ধতা নেমে আসে। আবির ভেবেছিল যাত্রাটা হয়তো এখানেই শেষ, কিন্তু তখনও হঠাৎ কুয়াশার ভেতর থেকে আবার দেখা গেল এক চেনা অবয়ব। মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে, মুখে মিষ্টি হাসি। আবির তাকিয়ে অবাক হলো, এই নেহা। তার হৃদয় কেঁপে উঠল। এত মানুষ এসেছে যাদের প্রতি তার রাগ অভিমান ছিল, কিন্তু নেহার প্রতি তো কোনো দিনও রাগ ছিল না, বরং ওই তো ছিল তার সবচেয়ে কাছের মানুষ, জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তাহলে নেহা এখানে কেন? নেহা আবিরের সামনে এসে দাঁড়ালো। নেহার চোখে এক শান্তির ছাপ, ঠোঁটে পরিচিত হাসি। কি জনাব, এখনো বসে আছেন? আবির কিছু না বলে মাথা নাড়ল। তার গলায় যেন শব্দ আটকে গেছে। নেহা আবার বলল, আসুন, অনেক কাজ রয়েছে, এখন বাসায় ফেরার সময়। আবির চমকে উঠল।
এমন সময় নাফিজও আসে সেখানে। নাফিজ এখানে কেন? সে তো ওর সবচেয়ে কাছের লোক। স্যার আসুন, সময় হয়ে গেছে, যেতে হবে।